আজকে অর্গানিকের সেকেন্ডে। বলেছিলাম ক্লাসিফিকেশন অফ হাইড্রোকার্বন থেকে আজকে আমরা করব। ক্লাসিফিকেশন অফ হাইড্রোকার্বন মানে হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগ, হেডিং দাও হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগ বা ক্লাসিফিকেশন অফ হাইড্রোকার্বনস। আচ্ছা, হাইড্রোকার্বনস কত রকমের হয়? যেহেতু এটা রিভাইস ক্লাস সেজন্য একটু তাড়াতাড়ি করে করাবো, ঠিক আছে, বাট উইথ মোর ডিটেলস। হাইড্রোকার্বন দু রকমের হয়। হাইড্রোকার্বন দু রকমের হয়, কি কি? একটা হচ্ছে ওপেন চেন, আরেকটা হচ্ছে ক্লোজ চেন। একটা হচ্ছে ওপেন চেন, আরেকটা হচ্ছে ক্লোজড চেন। আচ্ছা, ওপেন চেন মানে কি? বাংলায় বলে এগুলোকে, এটাকে বলা হয় মুক্ত শৃঙ্খল, বদ্ধ শৃঙ্খল। ইংলিশে লিখতে পারো, কোনো অসুবিধা নেই এই পার্টটায়। আমি আগেও বলেছি অর্গানিকের এইগুলোতে ল্যাঙ্গুয়েজ ডাজেন্ট ম্যাটার। সো ওপেন চেন অ্যান্ড ক্লোজ চেন। আচ্ছা, ওপেন চেন মানে কি? যেখানে দেখো কার্বনগুলো এরকম পরপর পরপর লিনিয়ারলি রয়েছে, ঠিক আছে, এরকম শৃঙ্খল চেনভাবে রয়েছে, এগুলোকে বলা হচ্ছে ওপেন চেন। আর ক্লোজ চেন জিনিসটা কি? ধরো একটা কার্বন চেন এরকমভাবে রয়েছে, যে কার্বন থেকে শুরু হলো আবার ওখানেই এসে বন্ডটা শেষ হলো, এই যে সাইকেল টাইপের ক্লোজ সাইকেল তৈরি হলো, এটাকে বলা হয় ক্লোজ চেন হাইড্রোকার্বন। তাহলে সাইকেল ওপেন চেন কাকে বলা হবে? দুটো টার্মিনাল আলাদা আলাদা, সেখানে বলা হচ্ছে ওপেন চেন হাইড্রোকার্বন। আর যে হাইড্রোকার্বন চেন যেখান থেকে শুরু হয়েছে আবার ওখানেই ফিরে আসে, ওটাকে বলা হয় হচ্ছে ক্লোজ চেন হাইড্রোকার্বন। মোটামুটি বোঝা গেল, পরে তো আরও ডিটেলসে আসবো আমি। এই ওপেন চেন হাইড্রোকার্বন দু রকমের হয়। ওপেন চেন হাইড্রোকার্বনস আর অফ টু টাইপস। কী কী? একটা হচ্ছে স্যাচুরেটেড আর একটা হচ্ছে আনস্যাচুরেটেড। স্যাচুরেটেড হাইড্রোকার্বন আর আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন, ঠিক আছে? স্যাচুরেটেড আর আনস্যাচুরেটেড। ভালো। এই স্যাচুরেটেড হাইড্রোকার্বন একটাই হয়, সেটা কি? অ্যালকেন। স্যাচুরেটেড হাইড্রোকার্বন একটাই হয়, সেটা হচ্ছে অ্যালকেন। আর আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন দু রকমের হয়, একটা হচ্ছে অ্যালকিন আর একটা হচ্ছে অ্যালকাইন। অ্যালকিন আর অ্যালকাইন। আচ্ছা, স্যাচুরেটেড আর আনস্যাচুরেটেডকে বাংলায় বলা হচ্ছে সম্পৃক্ত আর অসম্পৃক্ত। এগুলো তো অ্যালকেন অ্যালকিন অ্যালকাইনই হবে। ভালো। ক্লোজ চেন হাইড্রোকার্বন কত রকমের আছে? ক্লোজ চেন হাইড্রোকার্বন দু রকমের আছে। একটা হচ্ছে হোমোসাইক্লিক আর হেটারোসাইক্লিক, লিখে রাখো। হোমোসাইক্লিক হাইড্রোকার্বন, হোমোসাইক্লিক আর হেটারোসাইক্লিক। হোমোসাইক্লিক আর হেটারোসাইক্লিক। আচ্ছা, হোমোসাইক্লিক কত রকমের হয়? হোমোসাইক্লিক দু রকমের হয়। একটা হচ্ছে অ্যালিফেটিক হাইড্রোকার্বন, সরি 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 অ্যালিফেটিক বলছি, অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বন, অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বন। আরেকটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন, ঠিক আছে? হোমোসাইক্লিক হেটারোসাইক্লিক বাংলায় একই কথা, হোমোসাইক্লিক হেটারোসাইক্লিক। হোমোসাইক্লিক হচ্ছে অ্যালিসাইক্লিক, অ্যালিসাইক্লিক, আর এটা হচ্ছে অ্যারোমেটিক। এখন একটা জিনিস এখানে বলি যে ওপেন চেন হাইড্রোকার্বনের আরেকটা নাম ছিল যেটা আমি বলতে ভুলে গেছি। ওপেন চেন হাইড্রোকার্বনের আরেকটা নাম হচ্ছে অ্যালিফেটিক হাইড্রোকার্বন। এখানটা দিয়ে লিখে রাখি আমরা, অ্যালিফেটিক। অ্যালিফেটিক হাইড্রোকার্বন, বাংলা লিখে রাখো অ্যালিফেটিক। অ্যালিফেটিক হাইড্রোকার্বন, ঠিক আছে? তো হোমোসাইক্লিক অ্যান্ড হেটারোসাইক্লিক হয়ে গেল। এবার হোমোসাইক্লিকের দুটো পার্ট বললাম, অ্যালিসাইক্লিক আর অ্যারোমেটিক। এই যে অ্যালিসাইক্লিক যে পার্টটা, এটার ক্লাসিফিকেশনটা ইজ জাস্ট লাইক ওপেন চেন হাইড্রোকার্বন বা অ্যালিফেটিক হাইড্রোকার্বন। কেন? অ্যালিফেটিক হাইড্রোকার্বন কত রকমের হয়েছিল? অ্যালিফেটিক হাইড্রোকার্বন দু রকমের হয়েছিল, স্যাচুরেটেড আর আনস্যাচুরেটেড। সিমিলারলি অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বনেরও দু রকমেরই, কী কী? স্যাচুরেটেড আর আনস্যাচুরেটেড, একদম সেম, লিখে ফেলো, স্যাচুরেটেড আর আনস্যাচুরেটেড। ক্লিয়ার? আচ্ছা, এখন স্যাচুরেটেড হাইড্রোকার্বন আর আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন কার আন্ডারে? অ্যালিসাইক্লিকের আন্ডারে। দেখো অ্যালিসাইক্লিকটা হচ্ছে ক্লোজ চেনের একটা পার্ট। ক্লোজ চেন মানে কি বললাম? যেখান থেকে বন্ডিং শুরু হবে আবার ওখানেই ফিরে আসবে। সো ইটস আ সাইক্লিক স্ট্রাকচার বা ক্লোজ স্ট্রাকচার, সেই জন্য এটাকে বলা হয় হচ্ছে নট অনলি অ্যালকেন, ইট উইল বি কল্ড
সাইক্লো অ্যালকেন, এটাকে কি বলা হয়? শুধু অ্যালকেন বলা হতো তো, অ্যালিসাইক্লিকের আন্ডারে যে স্যাচুরেটেড হাইড্রোকার্বন আছে সেটাকে বলা হয় হচ্ছে সাইক্লো অ্যালকেন। একই রকম, শুধু সাইক্লো টার্মটা ইউজ হবে। আর আনস্যাচুরেটেডগুলো কী হবে? সাইক্লো অ্যালকিন অ্যান্ড সাইক্লো অ্যালকাইন, একই রকম দেখতে দেখো, শুধু মানে শুধু একটা সাইক্লো টার্ম ইউজ করা হচ্ছে, সাইক্লো অ্যালকিন অ্যান্ড সাইক্লো অ্যালকাইন, দ্যাটস ইট। আর অ্যারোমেটিক কত রকমের হয়? অ্যারোমেটিক দু রকমের হয়। অ্যারোমেটিক কথাটা এসছে অ্যারোমা থেকে, সুগন্ধি বা গুড স্মেল, ঠিক আছে? অ্যারোমেটিক দু রকমের হয়। আগে থাকতেই তোমাদের একটা কথা বলে রাখি, দের ইজ এ কম্পাউন্ড কল বেনজিন, আগেও হয়তো বলেছি বেনজিন, যার স্ট্রাকচারটা হয় যার ফর্মুলাটা হচ্ছে এরকম C6H6, আর স্ট্রাকচারটা হয় এরকম CH ডাবল বন্ড CH বন্ড CH ডাবল বন্ড CH বন্ড CH ডাবল বন্ড CH বন্ড CH। দেখো অল্টারনেটিভলি ডাবল বন্ড রয়েছে একটা একটা গ্যাপ দিয়ে, এটাকে বলা হয় হচ্ছে বেনজিন। এইভাবেও রিপ্রেজেন্ট করা যায় এটাকে, এইভাবেও এটাকে রিপ্রেজেন্ট করা যায়, দিস ইজ কল্ড বেনজিন। বেনজিন যদি কোনো কম্পাউন্ডে থাকে সেটা অ্যারোমেটিক হবেই, কিন্তু এরকম ব্যাপার নেই যে বেনজিন না থাকলে ওটাকে অ্যারোমেটিক বলা হবে না, বুঝতে পারলে? বেনজিন থাকলে ওটাকে অ্যারোমেটিক বলা হবেই, কিন্তু এরকম কিন্তু ব্যাপার নয় যে বেনজিন না থাকলে অ্যারোমেটিক বলা হবে না। তাই যে সমস্ত অ্যারোমেটিক কম্পাউন্ডগুলোতে বেনজিন আছে, দোজ আর কল্ড বেনজিনয়েড অ্যারোমেটিক কম্পাউন্ড, বেনজিনয়েড, বেনজিনয়েড অ্যারোমেটিক কম্পাউন্ড। আর যে অ্যারোমেটিক কম্পাউন্ডগুলোতে বেনজিন নেই, তাও ওগুলো অ্যারোমেটিসিটিকে বা অ্যারোমেটিক রুলটাকে স্যাটিসফাই করছে, সেটাকে বলা হবে নন বেনজিনয়েড অ্যারোমেটিক কম্পাউন্ড। নন বেনজিনয়েড, এই অ্যারোমেটিক হওয়ার রুলটা কি সেটা আমি তোমাদেরকে পরে শেখাবো। নন বেনজিনয়েড অ্যারোমেটিক কম্পাউন্ড, ঠিক আছে? তাহলে বেনজিনয়েড অ্যারোমেটিক আর নন বেনজিনয়েড অ্যারোমেটিক, গট ইট? লিখে ফেলো এইটা আর এইটা, দ্যাটস ইট। সো দিস ইজ দ্য ক্লাসিফিকেশন অফ হাইড্রোকার্বন কম্পাউন্ডস, ওপেন চেন আর ক্লোজ চেন। ওপেন চেনে দুটো পার্ট, স্যাচুরেটেড আর আনস্যাচুরেটেড। ক্লোজ চেনে দুটো পার্ট, হোমোসাইক্লিক আর হেটারোসাইক্লিক। হোমোসাইক্লিক নিয়ে আমাদের পড়াশোনা করতে হবে, তার মধ্যে দুটো হচ্ছে অ্যালিসাইক্লিক আর অ্যারোমেটিক। এবার দেখো ওপেন চেন আর অ্যালিফেটিক হাইড্রোকার্বনের যে ক্লাসিফিকেশনটা, অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বনের ঠিক সেম ক্লাসিফিকেশন, এখানেও স্যাচুরেটেড আনস্যাচুরেটেড, এখানেও স্যাচুরেটেড আনস্যাচুরেটেড। স্যাচুরেটেড মানে ছিল এখানে অ্যালকেন, এখানে হয়ে গেছে সাইক্লো অ্যালকেন। এখানে আনস্যাচুরেটেড ছিল অ্যালকিন আর অ্যালকাইন, এখানে হয়ে গেছে সাইক্লো অ্যালকিন সাইক্লো অ্যালকাইন। দিস ইজ দ্য অনলি ডিফারেন্স, শুধু একটা সাইক্লো টার্ম ইউজ করতে হচ্ছে। আর অ্যারোমেটিক দু রকমের হয়, একটা হচ্ছে বেনজিনয়েড অ্যারোমেটিক আর নন বেনজিনয়েড অ্যারোমেটিক। এই যে বেনজিন কম্পাউন্ড C6H6। সো দিস ইজ দ্য ক্লাসিফিকেশন অফ হাইড্রোকার্বন কম্পাউন্ডস। হয়ে গেছে লেখা। আজকে আমরা ওপেন চেন হাইড্রোকার্বন দিয়ে প্রথমে পড়া আরম্ভ করব, ঠিক আছে মুসলাম? আচ্ছা, বিফোর ওপেন চেন হাইড্রোকার্বন একটা কথা আগের দিন বলে রাখি, সেটা হচ্ছে কার্বনের ভ্যালেন্সি হচ্ছে 2,4, তাই তো? তো মনে রাখতে হবে কার্বনের চারটে হাত, 1 2 3 অ্যান্ড 4, রাইট? আগের দিনও বলেছিলাম কার্বনের চারটে হাত, আর এই হাতগুলো 109 ডিগ্রি 28 মিনিট অ্যাঙ্গেল বানিয়ে রাখে। এই স্ট্রাকচারটাকে বলা হয় হচ্ছে টেট্রাহেড্রাল স্ট্রাকচার অফ কার্বন। বাট যদিও আমরা অর্গ্যানিকে দেখানোর সময় হাতগুলোকে এরকম 90 ডিগ্রি অ্যাঙ্গেলেই দিয়ে থাকি, দেখো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে, বাট অ্যাকচুয়ালি হাতগুলো কিন্তু এরকমভাবে থাকে প্র্যাকটিক্যালি, জিওমেট্রিক্যাল ফিগারটা এরকম। ভালো, এখন আমাদের প্রথম যেটা আজকে নিয়ে পড়া আরম্ভ করতে হবে সেটা হচ্ছে ওপেন চেন হাইড্রোকার্বন। ওপেন চেন হাইড্রোকার্বন। আচ্ছা, ওপেন চেন মানে কি? যে হাইড্রোকার্বন চেনটা এরকম, বা বাংলায় যদি বলি মুক্ত শৃঙ্খল, মুক্ত শৃঙ্খল, মুক্ত শৃঙ্খল হাইড্রোকার্বন যৌগ কি হয়? কার্বনগুলো এরকমভাবে পরপর পরপর থাকবে, ঠিক আছে, বন্ডেডলি। এবার শুধু কি সিঙ্গেল বন্ডই হতে হবে? না, কারণ আমরা কি বলে কেমিক্যাল বন্ডিংয়ের চ্যাপ্টারে পড়েছি বন্ডিং তিন রকমের হয়। একটা হচ্ছে সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ড, একটা হচ্ছে ডাবল বন্ড, আর একটা হচ্ছে ট্রিপল বন্ড, রাইট? তো বন্ডিং কিন্তু যেরকম খুশি হতে পারে, কিন্তু আলটিমেটলি দেখতে হবে এটা যে চেনটার লাস্ট দুটো যে কার্বন, এদিকের লাস্ট কার্বনটা এদিকে লাস্ট কার্বনটা, দুটো যেন জুড়ে না যায়, দুটো যেন সেপারেট থাকে, তাহলে ওটাকে ওপেন চেন হাইড্রোকার্বন বলা হবে। বাকি ওদের মধ্যে কটা বন্ড থাকছে না থাকছে তাতে আমার কিছু যায় আসে না। এবার ওপেন চেন হাইড্রোকার্বনের মধ্যে আমরা দু রকমের ক্লাসিফিকেশন করেছি। কী রকম? একটা হচ্ছে স্যাচুরেটেড আর একটা হচ্ছে আনস্যাচুরেটেড। এই ব্যাপারটা কোত্থেকে এসছে? আগে তোমাদের এই স্যাচুরেটেড টার্মটা একটু বলি, সেটা হচ্ছে তোমরা নিশ্চয়ই, এটা লেখার দরকার নেই, বুঝলেই হবে, তোমরা নিশ্চয়ই স্যাচুরেটেড সলিউশন টার্মটা শুনেছো, তাই না? কীরকম? ধরো এক গ্লাস ওয়াটার রয়েছে, তার মধ্যে আমরা সুগার ডিজলভ করছি বাইরে থেকে আমরা সুগার অ্যাড করছি,
তো 1 টিস্পুন সুগার, 2 টিস্পুন সুগার, এরকমভাবে অ্যাড করেই যাচ্ছি আমরা। সুগার তো ডিজলভ হওয়ার একটা লিমিট থাকবে না, এক গ্লাস জলে কতই বা সুগার লিমিট হতে পারে? তুমি ভাবলে আমি এক বস্তা চিনি এর মধ্যে ঢেলে ঢেলে দেবো, তাহলে তো হবে না। সুগার অ্যাড করার তো একটা লিমিট থাকতে হবে, তবেই তো ওটা ডিজলভড হবে। এবার দেখা যাচ্ছে একটা সার্টেন টাইমের পর তুমি যতই সুগার অ্যাড করো না কেন, যতই চামচ দিয়ে নাড়াও, কিছুতেই আর ডিজলভ হচ্ছে না। তার মানে কি, সলিউশনটা ওর লিমিট ক্রস করে গেছে। যতটা সুগারকে ডিজলভ করতে পারতো ততটা লিমিট ক্রস করে গেছে, বা অতটা লিমিট রিচ করে গেছে। অ্যাট দ্যাট মোমেন্ট দ্য সলিউশন উইল বি নোন অ্যাজ স্যাচুরেটেড সলিউশন, মানে আর যতই তুমি বাইরে থেকে সুগার দাও ওটা কিন্তু আর ডিজলভ করতে পারবে না। দ্যাট টাইম দিস সলিউশন উইল বি নোন অ্যাজ স্যাচুরেটেড সলিউশন, তাই তো? কিন্তু যদি এরকম হয়, ধরুন আমি বলে দিলাম যে এক গ্লাস জলে ম্যাক্সিমাম 5 টিস্পুন সুগার অ্যাড করা যায় বা এতটা ডিজলভ হয়, তো যেই মুহূর্তে তুমি ধরো 1 টিস্পুন বা 2 টিস্পুন বা 3 টিস্পুন সুগার অ্যাড করেছো, তখনও কি স্যাচুরেটেড সলিউশন তৈরি হয়েছে? না স্যার, স্যাচুরেটেড সলিউশন তৈরি করতে গেলে আমাদের 5 টিস্পুন সুগার মেশাতে হবে। সেখানে আমরা এখন সবে 1 টিস্পুন, 2 টিস্পুন, 3 টিস্পুন এরকমই মিশিয়েছি। যেই মুহূর্তে তোমরা 5 টিস্পুন মিশিয়ে দেবে, সঙ্গে সঙ্গে সলিউশনটা কিন্তু পুরো ভরে যাবে, মানে স্যাচুরেটেড হয়ে যাবে বা সম্পৃক্ত হয়ে যাবে। কিন্তু যতক্ষণ না পর্যন্ত 5 টিস্পুন সুগার মেশাচ্ছ, ততক্ষণ পর্যন্ত সলিউশনটা, দ্যাট সলিউশন উইল বি নোন অ্যাজ আনস্যাচুরেটেড সলিউশন, মানে যতটা সুগার মেশানো যায় তার চেয়ে কম মিশিয়ে রেখেছো, তাই এটাকে বলা হচ্ছে আনস্যাচুরেটেড বা অসম্পৃক্ত দ্রবণ। এর সঙ্গে কার্বনের কি সম্পর্ক? ইয়েস, দ্যাটস মাই পয়েন্ট। ধরে নাও আজকে কার্বনের 4টে হাত, তাই তো? তো কার্বন 4টে হাতে কটা গ্রুপ ধরতে পারে? এই হাতে ধরো যদি হাইড্রোজেন ধরে, তাহলে এই হাতে একটা হাইড্রোজেন, এই হাতে একটা হাইড্রোজেন, এই হাতে একটা হাইড্রোজেন, এই হাতে একটা হাইড্রোজেন, বা অন্য কিছু ধরতে পারতো, কার্বনও ধরতে পারতো, হোয়াট এভার ইট ইজ। বাট কটা গ্রুপ ধরেছে ভাবো তো? একটা, দুটো, তিনটে, চারটে, তাহলে একটা কার্বন ম্যাক্সিমাম 4টে গ্রুপ ধরতে পারে। এবার ধরে নাও আজকে আমি যদি এই কার্বন স্ট্রাকচারটার কথা বলি, সি ডাবল বন্ড সি, এখানে অসুবিধা কী হয়েছে জানো? যদি আমি এই কার্বনটার কথা বলি, একটা বন্ড দিয়ে কিন্তু এই কার্বনটাকেও ধরতে পারতো, কিন্তু না, ও নিজের দুখানা হাত নষ্ট করেছে। চারটের মধ্যে, কার্বনের 4টে হাতের মধ্যে 2টো হাত নষ্ট হয়ে গেছে, তাহলে আর কটা হাত পড়ে রয়েছে? আর 2টো পড়ে রয়েছে। তাহলে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এভাবে তারা বন্ড করলো। নাও লেটস টক অ্যাবাউট দিস কার্বন অ্যাটম। কটা গ্রুপ ধরতে পেরেছে? একটা, দুটো, তিনটে। কার্বনটাকে নিয়ে তিনখানা গ্রুপ ধরলো। তো যেখানে কার্বনটা 4খানা গ্রুপ ধরতে পারতো, সেখানে আননেসেসারি একটা হাত মানে ডবল বন্ডটা কেন দিতে গেল ওকে বলো? ও তো সিঙ্গেল বন্ড করেই এই কার্বনটাকে ধরতে পারতো না, ডাবল বন্ড করে ধরতে হবে। এই ডাবল বন্ড করতে গেল একটা এক্সট্রা হাতও নষ্ট হয়ে গেল। ওই এক্সট্রা হাতটা নষ্ট হওয়ার জন্য কি হয়েছে, যেখানে ও 4খানা গ্রুপ ধরতে পারতো সেখানে ও 3খানা গ্রুপ ধরতে পারলো। সেই জন্য ব্যাপারটা কি হয়ে গেল, দ্যাটস ওয়াই এখানটায় এটাকে আমরা বলছি আনস্যাচুরেটেড কার্বন। এই কার্বনটাকে আমরা বলছি আনস্যাচুরেটেড কার্বন, কারণ নিজের একটা এক্সট্রা হাত নষ্ট করেছে এই কার্বনটাকে ধরতে গিয়ে। আরে সিঙ্গেল বন্ড দিয়ে ধর, না ডাবল বন্ড দিয়ে ধরেছে। আবার ধরো এই কার্বনটার কথা বলছি, ট্রিপল বন্ড করেছে এই কার্বনটার সঙ্গে, এই কার্বনটার সঙ্গে এই কার্বনটা ট্রিপল বন্ড করেছে। তার জন্য কি হয়েছে, 4টের মধ্যে 3টে হাত বিজি হয়ে গেছে আর একটাই হাত পড়ে রয়েছে। ওই একটা হাতে ধরো একটা হাইড্রোজেন দিলাম, তাহলে এই কার্বনটার কথা যদি আমি বলি, যেখানে ও 4টে গ্রুপ ধরতে পারে সেখানে এখনও মাত্র 2টো গ্রুপ ধরতে পেরেছে। সো এগেন ইট ইজ আনস্যাচুরেটেড। জলের মধ্যে যতটা সুগার ডিজলভ করা যায় তার থেকে তুমি কম সুগার ডিজলভ করেছো, আনস্যাচুরেটেড সলিউশন। তো এখানে 4টের মধ্যে 2টো গ্রুপ ধরেছে ও, তো আনস্যাচুরেটেড কার্বন অ্যাটম। বোঝা গেছে কিছুটা? আরও পড়ি, আরও আমাদের ক্লিয়ার হবে জিনিসটা, চিন্তার কিছু নেই। এবার আমাদের প্রথম ক্লাসিফিকেশন হচ্ছে স্যাচুরেটেড হাইড্রোকার্বন, ওপেন চেনের মধ্যে স্যাচুরেটেড। ভালো। আচ্ছা, স্যাচুরেটেড বলার আগে আরেকটা জিনিস একটু বলে রাখা দরকার। তোমরা জানো যে নাম্বার অফ কার্বন অ্যাটমসের উপরে কিন্তু চেনের নাম ডিপেন্ড করে। যদি নাম্বার অফ কার্বন অ্যাটমস, ঠিক আছে, নাম্বার অফ কার্বন অ্যাটমস এখানে বসাচ্ছি নেম। নাম্বার অফ কার্বন অ্যাটমস যদি একটা হয়, এন দিয়ে রিপ্রেজেন্ট করা হয় কার্বন অ্যাটমকে, ঠিক আছে? যদি একটা হয় তাহলে নাম হবে হচ্ছে মিথ, METH, বাংলায় মিথ। যদি নাম্বার অফ কার্বন অ্যাটমস 2 হয় তাহলে নামটা হবে হচ্ছে ETH। যদি নাম্বার অফ কার্বন অ্যাটমস 3 হয় তাহলে নামটা হবে হচ্ছে প্রোপ। যদি নাম্বার অফ কার্বন অ্যাটমস 4 হয় তাহলে নামটা হবে হচ্ছে বিউট। যদি নাম্বার অফ কার্বন অ্যাটমস 5 হয় তাহলে নামটা হবে হচ্ছে পেন্ট। যদি নাম্বার অফ কার্বন অ্যাটমস 6 হয় তাহলে নামটা হবে হচ্ছে হেক্স।
যদি নাম্বার অফ কার্বন অ্যাটমস 7 হয় তাহলে নামটা হবে হচ্ছে হেপ্ট। হেপ্ট। যদি নাম্বার অফ কার্বন অ্যাটমস 8 হয় তাহলে নামটা হবে হচ্ছে অক্ট। অক্ট। যদি নাম্বার অফ কার্বন অ্যাটমস 9 হয় তাহলে নামটা হবে হচ্ছে নন। নন। আর যদি নাম্বার অফ কার্বন অ্যাটমস 10 হয় তাহলে নামটা হবে হচ্ছে ডেক। ডিইসি। নামটা হবে ডেক। তাহলে মিথ, ইথ, প্রোপ, বিউট, পেন্ট, হেক্স, হেপ্ট, অক্ট, নন, ডেক। এইভাবে আমরা কিন্তু কার্বন নেমিং বস্তু রাখবো। মিথ, ইথ, প্রোপ, বিউট, পেন্ট, হেক্স, হেপ্ট, অক্ট, নন, ডেক। ঠিক আছে, লিখে নাও এটা। এই টেবিলটা আমাদের মুখস্থ রাখতেই হবে। ঠিক আছে, সো এবার হাইড্রোকার্বনের দিকে মুভ করছি আমরা। প্রথম হাইড্রোকার্বন কি বললাম? ওপেন চেন হাইড্রোকার্বন। শুরু করি ওটা দিয়ে তাহলে। ওপেন চেন হাইড্রোকার্বন। ওপেন চেন হাইড্রোকার্বন বা মুক্ত শৃঙ্খল হাইড্রোকার্বন। তার মধ্যে প্রথম কি ছিল? স্যাচুরেটেড, রাইট? তো ওপেন চেনের মধ্যে, ওপেন চেন হাইড্রোকার্বনের মধ্যে ফার্স্ট ওয়ান স্যাচুরেটেড হাইড্রোকার্বন। স্যাচুরেটেড বা সম্পৃক্ত হাইড্রোকার্বন। কে হয়? একটাই আছে, অ্যালকেন। অ্যালকেন। ঠিক আছে, এই অ্যালকেন কথাটাকে আমরা কিন্তু ব্রেক করতে পারি এইভাবে, অ্যালক প্লাস এন। ঠিক আছে, যদি বাংলাতে লিখি অ্যালকেন, অ্যালক প্লাস এন, এটাকে বলা হয় সাফিক্স। এই লাস্টে যেটা ইউজ করেছি সাফিক্সটা, এটা হচ্ছে কি আছে? এন আছে, এন। ঠিক আছে, মনে রাখবে এই সাফিক্সটাকে, মনে রাখবে এন। কেন, কি লাভ হবে মনে রেখে এটা আমাদের? দেখা যাক। আগে তো আমাদের এটা জানতে হবে যে হোয়াট ইজ অ্যালকেন। ঠিক আছে, দেখো অ্যালকেনের জেনারেল ফর্মুলাটা এখান দিয়ে লিখে রাখছি আমি। জেনারেল ফর্মুলা, জেনারেল ফর্মুলা মানে সাধারণ সংকেত। কি সেটা? জেনারেল ফর্মুলাটা হচ্ছে CnH2n+2। লিখে রাখো, দিস ইজ দ্য জেনারেল ফর্মুলা অফ অ্যালকেন। ঠিক আছে, আচ্ছা, হোয়াট ইজ অ্যালকেন? ডেফিনেশনটা লেখো। দ্য হাইড্রোকার্বন কম্পাউন্ড হুইচ কনসিস্টস, দ্য হাইড্রোকার্বন কম্পাউন্ড which contains only single bonds between, only single bonds between two adjacent carbon atoms। ঠিক আছে, তাহলে কি বললো? যে হাইড্রোকার্বন যৌগে, বাংলা লিখে রাখো, যে হাইড্রোকার্বন যৌগে দুটি কার্বন পরমাণুর মধ্যে কেবলমাত্র, যে হাইড্রোকার্বন যৌগে দুটি কার্বন পরমাণুর মধ্যে কেবলমাত্র এক বন্ধন বর্তমান, তাকে হাইড্রোকার্বন যৌগ বলা হয়। দ্য হাইড্রোকার্বন কম্পাউন্ড হুইচ কন্টেন্স অনলি সিঙ্গেল বন্ডস। ঠিক আছে, মানে শুধু সিঙ্গেল বন্ডই থাকবে কার্বন কার্বনের মধ্যে, বিটুইন টু অ্যাডজাসেন্ট কার্বন অ্যাটমস, ইজ নোন অ্যাজ বা ইজ কল্ড, is called alkane, is called alkane। ঠিক আছে, তাহলে অ্যালকেন কাকে বলা হবে? অ্যালকেন সেই হাইড্রোকার্বন কম্পাউন্ডকে বলা হবে যেখানে কার্বন কার্বন শুধু সিঙ্গেল বন্ড থাকে। ভালো কথা। জেনারেল ফর্মুলা কি লিখেছি? CnH2n+2। যেখানে এনটা কি রিপ্রেজেন্ট করছে? এন রিপ্রেজেন্ট করছে নাম্বার অফ কার্বন অ্যাটমস। ঠিক আছে, নাম্বার অফ কার্বন অ্যাটমস রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, ভালো কথা। ধরে নিই যদি ইফ নাম্বার অফ কার্বন অ্যাটমস n ইজ ইকুয়ালস টু যদি 1 হয়, তাহলে জেনারেল ফর্মুলাটা কী হবে? n ইজ ইকুয়ালস টু যদি 1 হয় তাহলে অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা n এর জায়গায় 1 বসবে। আচ্ছা, তাহলে এটা হয়ে যাবে C1, এটা হয়ে যাবে C1, আর এখানটা কী হয়ে যাবে? 2 × 1 + 2 মানে 4, তাহলে এটা হয়ে যাবে C1H4।
কিন্তু ওয়ান থাকলে ওয়ানটাকে আর লিখতে হয় না, তাই শুধু লিখবো CH4। বুঝতে পারলে কি বললাম? এখানটায় ওয়ান বসলো আর এখানটায় 2 × 1 + 2 মানে 4, সো দ্য ফর্মুলা ইজ CH4। আচ্ছা, তাহলে n এর ভ্যালু 1 হলে কম্পাউন্ডটা হয় CH4। অ্যান্ড হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ দিস কম্পাউন্ড? দ্য স্ট্রাকচার অফ দিস কম্পাউন্ড ইজ, মাঝখানে একটা কার্বন যার 4 হাতে 4টে হাইড্রোজেন, যার 4 হাতে 4টে হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, আর এদিকে একটা হাইড্রোজেন। দিস ইজ দ্য স্ট্রাকচার অফ CH4। ঠিক আছে, এইভাবে আমরা কিন্তু স্ট্রাকচার রাখতে পারি, ভালো কথা। অ্যান্ড হোয়াট ইজ দ্য নেম অফ দিস স্ট্রাকচার? এবার যদি আমাকে কেউ নাম জিজ্ঞেস করে তখন কী হবে? এইখান আসল ব্যাপারটা আসছে যে নেমটা কী করে করতে হবে। দেখো এই লিস্টটা তোমাদেরকে আমি কিছুক্ষণ আগে লিখিয়েছিলাম, এখান দিয়ে থাকুক এটা। এই লিস্টটা লিখিয়েছিলাম, কী বলেছিলাম? নাম্বার অফ কার্বন অ্যাটম যদি 1 হয় তাহলে নামটা হবে মিথ, নাম্বার অফ কার্বন অ্যাটম যদি 2 হয় তাহলে নামটা হবে ইথ। এখানে কটা কার্বন অ্যাটম আছে? একটা আছে, এনের ভ্যালু 1। তো এনের ভ্যালু যদি, একটু পরে কথা বলছি আমি, একটু পরে কথা বলছি। হুম, হুম। তো এনের ভ্যালু যদি 1 হয় তাহলে নামটা হবে হচ্ছে কি মিথ। ঠিক আছে, তো এখানে তো একটাই কার্বন অ্যাটম আছে, তাহলে নামটা মিথ হবে, মিথ। প্লাস এখানে সব কী রয়েছে? সিঙ্গেল বন্ড রয়েছে না, এখানে তো অন্য কোনো বন্ড নেই। তো যদি শুধু সিঙ্গেল বন্ড ছাড়া অন্য কোনো বন্ড না থাকে তাহলে সাফিক্সে এটাই বসবে, এন। তাহলে মিথ প্লাস এন, নামটা কী হয়ে যাবে? মিথ প্লাস এন, মানে কি আসছে? মিথেন। নামটা আসছে মিথেন, বাংলায় মিথেন। ওকে, দ্যাটস দ্য নেম, মিথেন। বুঝতে পারলাম আমরা? আচ্ছা, যদি এন এর ভ্যালু যদি 2 হয়, ইফ দ্য ভ্যালু অফ এন ইজ 2, তাহলে কত আসছে? ইফ এন ইজ ইকুয়ালস টু 2, তাহলে কম্পাউন্ডটা কী হবে? এখানটা এনের জায়গায় 2 বসে যাবে, সো ইট উইল বি C2। এখানটা যদি 2 বসাই তাহলে 2 × 2 হবে 4, 4 + 2 মানে 6, তাহলে C2H6। দ্যাটস দ্য জেনারেল ফর্মুলা অফ দিস কম্পাউন্ড, C2H6। অ্যান্ড হোয়াট উইল বি দ্য স্ট্রাকচার? দ্য স্ট্রাকচার উইল বি, একটা কার্বন এখানে লিখছি, দেখো দুখানা কার্বন, তাই তো? দুখানা কার্বন অ্যাটম রয়েছে, এখানে একটা কার্বন লিখলাম, এখানে একটা কার্বন লিখলাম। স্ট্রাকচার টাকার নিয়মটা শিখে নাও। দুখানা কার্বন অ্যাটম আছে, পরপর দুখানা কার্বন অ্যাটম আমাকে লিখবে। সাফিক্স দেখো, এবার এটা অ্যালকেন স্ট্রাকচার আঁকছো, তো অ্যালকেন মানে কি? সব সিঙ্গেল বন্ড হবে, তো এদের মাঝখানে একটা সিঙ্গেল বন্ড দিয়ে দাও, এদের মাঝখানে একটা সিঙ্গেল বন্ড দিয়ে দাও, ভালো। আচ্ছা স্যার, এই কার্বনটার কটা হাত খালি আছে? আমরা জানি প্রত্যেকটা কার্বনের টোটাল 4টে করে হাত, এখানে একটা বন্ড ও অলরেডি করে ফেলেছে, তাহলে আর 3টে হাত খালি রয়েছে, 1, 2, 3টে। যদি আমি এই কার্বনটার কথা বলি, এও 4টের মধ্যে একটা হাত করেছে, তাহলে 3টে হাত খালি আছে, 1, 2, 3টে, তাহলে এখানেও 3টে হাইড্রোজেন হবে, আর এখানেও 3টেই হাইড্রোজেন হবে। ঠিক আছে, তো এইভাবে না লিখে আমরা কিন্তু এভাবেও লিখতে পারি, কীভাবে? CH3 বন্ড CH3, এভাবে লিখলেও হয়, CH3 বন্ড CH3। আচ্ছা, এটা নামটা মানে এভাবে হাইড্রোজেনকে খুলে খুলে দেখানোর কোনো দরকার নেই, এইভাবে লিখলেও হবে। আচ্ছা, এই স্ট্রাকচারটার নামটা কি? দুখানা কার্বন অ্যাটম রয়েছে, দুখানা কার্বন অ্যাটম। আচ্ছা, কার্বন কার্বন শুধু সিঙ্গেল বন্ড রয়েছে, অন্য কোনো বন্ড নেই। সিঙ্গেল বন্ড যদি থাকে তাহলে এটা অ্যালকেন চেন, সিঙ্গেল বন্ড যদি থাকে তাহলে সেটা অ্যালকেন চেন, ANE। দুখানা কার্বন অ্যাটম রয়েছে, দুখানা কার্বন অ্যাটম থাকলে নামটা হয় ইথ, তাহলে কি হয়ে যাবে? এটা ইথ প্লাস এন, কী হবে নামটা? ইথেন। ইথ প্লাস এন, ইথেন, বাংলায় লিখলে এরকম ইথেন। তাহলে মিথেন, ইথেন, এইভাবে আমরা কিন্তু কম্পাউন্ডে নেমিং করতে পারছি। আচ্ছা, যদি এবার একটা কথা বলি, এইভাবে এই এন এর ভ্যালু 1, এন এর ভ্যালু 2 এই ফর্মুলায় বসিয়ে বসিয়ে করাটা কিন্তু আমাদের অ্যাপ্রোচ নয়, এগুলো ছোটোবেলার অ্যাপ্রোচ, ক্লাস 10-এর ছেলেমেয়েরা এরমভাবে করবে। কিন্তু আমরা তো ডিরেক্ট ফর্মুলা বানাতে পারবো বা ডিরেক্ট স্ট্রাকচার বানাতে পারবো। কীরমভাবে? ধরো আজকে আমাদেরকে বললো, মুছে দিচ্ছি এটা আমি, হ্যাঁ, ধরো আজকে আমাদেরকে বললো ড্র দ্য স্ট্রাকচার অফ প্রোপেন। আচ্ছা, এই লিস্টটা বরঞ্চ এখান দিয়ে থাক, তাহলে আমাদের করতে সুবিধা হবে, এখান দিয়ে দেওয়া থাকে এটা, হ্যাঁ। তো আজকে আমাদেরকে বললো প্রোপেন, তো প্রোপেন নামটাকে আমি কিভাবে ব্রেক করতে পারি? এই প্রোপেন নামটাকে আমি ব্রেক করতে পারি এইভাবে, প্রোপ প্লাস এন। এখান থেকে দুটো কথা তোমাদেরকে বুঝতে হবে। কী কী দুটো কথা? ফার্স্ট হচ্ছে প্রোপ মানে কি? প্রোপ মানে অ্যাকর্ডিং টু দিস টেবিল, প্রোপ মানে হচ্ছে 3খানা কার্বন অ্যাটম। ঠিক আছে, তাহলে প্রোপ মানে হচ্ছে 3খানা কার্বন অ্যাটম। ডিরেক্টলি ড্র দ্য স্ট্রাকচার না, কীভাবে? আগে 3খানা কার্বনকে দিয়ে দাও, 1, 2, 3। এবার লক্ষ্য করো, হোয়াট ইজ দ্য সাফিক্স? দ্য সাফিক্স ইজ এন, ANE। সাফিক্স এন হওয়ার মানে হচ্ছে ওদের মধ্যে শুধু সিঙ্গেল বন্ড থাকবে, সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ড। ঠিক আছে, সাফিক্স এন হওয়া মানেই হচ্ছে ওদের মধ্যে শুধু সিঙ্গেল বন্ড থাকবে। তো 3খানা কার্বন অ্যাটমের মধ্যে সিঙ্গেল বন্ড দিয়ে দিলাম।
এবার ওদের হাতগুলোকে গুনি। এই কার্বন অ্যাটমটা, ঠিক আছে, মন দিয়ে শোনো, এই কার্বন অ্যাটমটা চারটের মধ্যে কটা বন্ড করেছে? একটা করেছে, এইদিকে একটা করেছে, তাহলে কটা হাত খালি রয়েছে? তাহলে তিনটে হাত খালি রয়েছে। চারটের মধ্যে একটা হাত করেছে, তাহলে তিনটে হাত খালি রয়েছে। তিনটে হাতে তাহলে তিনখানা হাইড্রোজেনকে বসিয়ে দেবো। আচ্ছা, এই কার্বন অ্যাটমটার কথা বলো। এও চারটের মধ্যে একটা হাত করেছে, এই যে এই একটা হাত, এই একটা হাত করেছে, তাহলে কটা হাত খালি আছে? এটারও তিনটে হাত খালি আছে, তাহলে তিনটে হাতে তিনটে হাইড্রোজেন হবে। নাও টক অ্যাবাউট দিস কার্বন অ্যাটম, এটার লেফটে একটা হাত, রাইটে একটা হাত, লেফট সাইডে একটা হাত, রাইট সাইডে একটা হাত, তাহলে চারটের মধ্যে ও দুটো হাত করে বসে রয়েছে, তাহলে কটা হাত খালি ওর? ওর দুটো হাত খালি রয়েছে, দুখানা হাতে দুখানা হাইড্রোজেন, মানে এটা হয়ে যাবে CH2। সো দিস ইজ দ্য স্ট্রাকচার অফ প্রোপেন, CH3 CH2 CH3। আমরা এভাবে আঁকতেই পারি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, যদি আমাদেরকে বলতো বিউটেনের স্ট্রাকচার আঁকতে, বিউটেন, বিউটেন মানে কি? বিউটেন মানে হচ্ছে বিউট প্লাস এন। এভাবে আর বারবার করে ব্রেক করে করে দেখার কোনো দরকার নেই, আমরা তো বাচ্চা নই। বিউট প্লাস এন, তাই তো? বিউট মানে কি? বিউট মানে হচ্ছে চারখানা কার্বন অ্যাটম। তো চারখানা কার্বন অ্যাটম বসাচ্ছি, সি বন্ড সি বন্ড সি বন্ড সি, ঠিক আছে। এন মানে কি? সব সিঙ্গেল বন্ড হবে, তাই সব কটা সিঙ্গেল বন্ডই দিয়েছি আমি ওদের মাঝখানে, কোনো ডাবল বন্ড বা ট্রিপল বন্ড হবে না। এখন আমি যদি হাইড্রোজেন কাউন্ট করি, এই কার্বন অ্যাটমটার কটা হাত হয়েছে? চারটের মধ্যে একটা হাত করেছে ও, তাহলে তিনটে হাত খালি, তিনটে হাইড্রোজেন হবে। আচ্ছা, একটা কথা, তিনটে হাইড্রোজেন এদিকেও দিতে পারো বা এদিকেও দিতে পারো, কোনো অসুবিধা নেই তাতে, ঠিক আছে। আমি এখানে দিচ্ছি, চলো, তিনটে হাইড্রোজেন। আচ্ছা, এই কার্বন অ্যাটমটার চারটের মধ্যে এদিকে একটা হাত, এদিকে একটা হাত, তাহলে দুটো হাত ইউজ করেছে, দুটো হাত খালি আছে, তাহলে CH3 CH2। এই কার্বন অ্যাটমটা, এটাও এদিকে একটা হাত, এদিকে একটা হাত, তাহলে চারটের মধ্যে দুটো হাত ইউজ করেছে, তাহলে এটারও দুটো হাত খালি আছে, এটাও CH2। এই কার্বন অ্যাটমটা চারটের মধ্যে একটা হাত ইউজ করেছে, তিনটে হাত খালি আছে, তাহলে ওখানে তিনটে হাইড্রোজেন হবে। সো দিস ইজ দ্য স্ট্রাকচার অফ বিউটেন, CH3 CH2 CH2 CH3। আমাদের কীভাবে জেনারেল ফর্মুলা বসিয়ে করার কোনো দরকার আছে নাকি? না। আচ্ছা, যদি আমি বলি পেন্টেন, এবার একটা জিনিস লক্ষ্য করে দেখো, মাঝখানে কার্বনগুলো সবকটা দুটো করে হাত হচ্ছে, তাই না? মাঝখানে কার্বন অ্যাটমগুলো সবকটা দুটো করে হাত হচ্ছে, তাই ওদের কাছে দুটো হাইড্রোজেনই থাকছে। আর টার্মিনাল কার্বন অ্যাটমগুলো, মানে এইটা আর এইটা সাইডেরগুলো, একটা করে হাত করছে, তাই ওদের তিনটে করে হাত খালি থাকছে, তাই তিনটে করে হাইড্রোজেন হচ্ছে। গট ইট? তার মানে এটা আমাদের বুঝতে হবে যে সাইডের মানে টার্মিনাল কার্বন অ্যাটমগুলো, মানে বাঁ দিকের আর ডান দিকের, এক্সট্রিম লেফট আর এক্সট্রিম রাইটের কার্বন অ্যাটমগুলো সবসময় কী হবে? তিনটে করে হাইড্রোজেন। আর মাঝখানেগুলো সবসময় কী হবে? দুটো করে হাইড্রোজেন, ফর অ্যালকেন স্ট্রাকচার, অন্য কোথাও নয় কিন্তু, হ্যাঁ। তাহলে আমাকে যদি বলা হয় ড্র দ্য স্ট্রাকচার অফ পেন্টেন ডিরেক্টলি, ড্র দ্য স্ট্রাকচার অফ পেন্টেন ডিরেক্টলি, তাহলে আমি কী করবো বলো তো? পাঁচখানা কার্বন অ্যাটম, তো প্রথম কার্বন অ্যাটমটাকে CH3 লিখে দেবো, তারপরে তিনখানা CH2 CH2 CH2, তারপরে তিনখানা এভাবে CH2 হয়ে থাকবে, অ্যান্ড লাস্ট কার্বন অ্যাটমটা এগেন CH3। তো CH3 CH2 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 CH3, দ্যাটস দ্য স্ট্রাকচার অফ পেন্টেন। এভাবেও দেখাতে পারো, অর অর এভাবেও দেখাতে পারো। আচ্ছা, তো লোকজন বলবে এমা বন্ডগুলো গেল কই? দেখো, সিঙ্গেল বন্ড দেখালেও হয়, আবার না দেখালেও হয়। যদি তোমরা এখানে কিছু না দাও, তাহলে লোকজন এমনিই বুঝে যাবে আচ্ছা কার্বন কার্বন সিঙ্গেল বন্ড রয়েছে, ওর জন্য কোনো চিন্তা নেই। সিঙ্গেল বন্ড দেখালেও হয়, না দেখালেও হয়, দ্যার ইজ নো প্রবলেম। তাহলে এইভাবে কিন্তু আমরা যে কোনো অ্যালকেনের স্ট্রাকচার এঁকে ফেলতে পারি। ও, ওয়ান মোর থিং, আরেকটাও দেখানোর প্রসেস আছে, সেটা কি? ধরো তোমার এতগুলো মাঝখানে এতগুলো কার্বন অ্যাটম তোমার লিখতে ইচ্ছা করছে না, তো তুমি স্ট্রাকচারটাকে আরেকভাবে লিখতে পারো। সাইডে CH3টা লিখলাম, মাঝখানে কতগুলো CH2 রিপিট হয়েছে? তিনখানা, তো তো CH2 হোল 3, তারপরে আবার রাইট সাইডে CH3টা। তো এইভাবেও কিন্তু আমি লিখতে পারি CH3 CH2 CH2 CH3 ইন দিস ওয়ে। দেখে নাও, এটা হচ্ছে স্ট্রাকচার অফ পেন্টেন, করে নাও। তো আমরা কিন্তু এভাবেও স্ট্রাকচার রাখতে পারি, দের ইজ নো প্রবলেম। ওকে, তো অ্যালকেন আমাদের আশা করি ক্লিয়ার হয়েছে, অ্যালকেন নিয়ে আর কোনো ডাউট থাকা উচিত নয়। এবার আমি আসছি একটা নতুন টপিকে, সেটা কি? আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। দ্যাট ওয়াজ অল অ্যাবাউট স্যাচুরেটেড হাইড্রোকার্বন, যা বলার বলে দিয়েছি। এবার আমি আসছি আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। ওই স্ট্রাকচার দিয়ে কিন্তু আমরা পেন্টেন, হেক্সেন, হেপটেন যা খুশি আঁকতে পারবো। আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন, সেকেন্ড ওয়ান, আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। ঠিক আছে, তো আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন দু রকমের হয়, একটা হচ্ছে অ্যালকিন আর একটা হচ্ছে অ্যালকাইন। প্রথমে অ্যালকিনের কথা বলি। অ্যালকিন, এই অ্যালকিন টার্মটাকে আমরা কীভাবে ব্রেক করতে পারি? অ্যালক প্লাস ইন, লাস্টে যে ইন রয়েছে না, এই ইন কথার মানে কি বলতো?
ইন রিপ্রেজেন্ট করে অ্যাকচুয়ালি ডাবল বন্ড, ঠিক আছে, মনে রাখবে। ইন রিপ্রেজেন্ট করছে ডাবল বন্ডকে, ডাবল বন্ড। ইন কথাটা রিপ্রেজেন্ট করে ডাবল বন্ডকে, ঠিক আছে। আচ্ছা, এটার একটা জেনারেল ফর্মুলা আছে। কি জেনারেল ফর্মুলা লিখে রাখো? যেরকম অ্যালকিনের যেরকম ছিল CnH2n+2, সেরকমভাবে অ্যালকিনের জেনারেল ফর্মুলা হচ্ছে CnH2n, CnH2n, দ্যাটস দ্য জেনারেল ফর্মুলা অফ অ্যালকিন। ওকে, এবার অ্যালকিনের ডেফিনেশনটাকে লেখো। দ্য হাইড্রোকার্বন কম্পাউন্ড হুইচ কনসিস্টস বা হুইচ কন্টেন্স the hydrocarbon compound which contains at least one double bond, at least one double bond between two carbon atoms is called an alkene. কি বললাম? বাংলা লেখো, যে হাইড্রোকার্বন যৌগে কমপক্ষে একটি কার্বন কার্বন দ্বিবন্ধন বর্তমান, যে হাইড্রোকার্বন যৌগে কমপক্ষে একটি কার্বন কার্বন দ্বিবন্ধন বর্তমান, তাকে অ্যালকিন যৌগ বলা হয় বা তাকে অ্যালকিন বলা হয়। বুঝতে পারছো কি বললাম? একটা এমন হাইড্রোকার্বন কম্পাউন্ড যার মধ্যে অ্যাটলিস্ট একটা, এই কথাটার দিকে তাকাও, অ্যাটলিস্ট ওয়ান, ভেরি ইম্পর্টেন্ট দিস ইজ। লোকজন ভাবে কতগুলো ডাবল বন্ড থাকবে, আরে অ্যাটলিস্ট ওয়ান, একটা থাকলেও হবে, সেটাকেই বলা হবে হচ্ছে অ্যালকিন। কার্বন কার্বন একটা ডাবল বন্ড অ্যাটলিস্ট থাকতে হবে আমাদের, বেশ থাকবে। আচ্ছা, জেনারেল স্ট্রাকচারটা কি বলেছি? CnH2n, ঠিক আছে। যেখানে এন জিনিসটা কি? এন রিপ্রেজেন্টস দ্য নাম্বার অফ কার্বন অ্যাটমস, তাই তো? এন মানে হচ্ছে নাম্বার অফ কার্বন অ্যাটমস। এবার খেলাটা এখানে বলেছি অ্যাটলিস্ট ওয়ান ডাবল বন্ড বিটুইন টু কার্বন অ্যাটমস, তাহলে স্ট্রাকচারে মিনিমাম একটা ডাবল বন্ড থাকতেই হবে দুখানা কার্বন অ্যাটমের মধ্যে। আচ্ছা, আমরা একটা কার্বন অ্যাটম দিয়ে অ্যালকেন বানাতে পেরেছিলাম, হ্যাঁ, CH4 হয়েছিল, মিথেন। একটা কার্বন অ্যাটম দিয়ে অ্যালকিন তৈরি হবে, হ্যাঁ স্যার, মিথিন। না, একটা কার্বন অ্যাটম দিয়ে কোনোদিনই আমরা অ্যালকিন বানাতে পারবো না। কেন পারবো না? কারণ অ্যালকিন মানে হচ্ছে মিনিমাম একটা ডাবল বন্ড থাকতেই হবে দুখানা কার্বন অ্যাটমের মধ্যে। তো একটা কার্বন অ্যাটম দিয়ে আমি ডবল বন্ড কার সঙ্গে করব? হাইড্রোজেনের সঙ্গে নাকি? কার্বন হাইড্রোজেন ইজ অলওয়েজ সিঙ্গেল বন্ড। অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন আরেকটা কার্বন অ্যাটমের সঙ্গেই করতে হবে। তো একটা অ্যালকিন চেন বানাতে গেলে মিনিমাম একটা কার্বন কার্বন ডাবল বন্ড থাকতেই হবে, ঠিক আছে? তো ভালো, তো এই একটা কার্বন অ্যাটম, এই একটা কার্বন অ্যাটম, ওদের মধ্যে ডাবল বন্ড হবে। তো এখান থেকে আমরা বুঝতে পারছি ইন অ্যান অ্যালকিন কম্পাউন্ড দ্য নাম্বার অফ কার্বন অ্যাটমস শুড বি ওয়ান, অ্যাটলিস্ট টু, গ্রেটার দেন ওয়ান হতেই হবে, ঠিক আছে? অ্যাটলিস্ট টু, টু এর বেশি হতে পারে, টু এর কম হতে পারবে না, ঠিক আছে? তার মানে এনের ভ্যালুটা এখানে টু থেকে শুরু হবে। অ্যালকিনের ভ্যালুটা ওয়ান থেকে শুরু হতো, কিন্তু অ্যালকিনের জন্য অ্যালকেনে এর ভ্যালুটা কিন্তু 1 2 3 হতে পারতো, কারণ মিথেন ইথেন সবই হয়। কিন্তু ইন কেস অফ অ্যালকিন ইট স্টার্টস ফ্রম টু, মনে রাখবে। আচ্ছা, তো যদি ধরে নিই যে ইফ দ্য ভ্যালু অফ ইফ এন ইজ ইকোয়াস টু টু, ঠিক আছে, ওই লিস্টটাকে আবার নিয়ে আসি এখানটায়, থাকুক। ইফ n is equals to 2, তাহলে অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা কী হবে স্ট্রাকচারটা? C2H, 2 into 2 মানে কত হয়ে যাবে? 4। তো C2H4, দ্যাটস দ্য ফর্মুলা অফ দিস কম্পাউন্ড, C2H4। বেশ, এটার স্ট্রাকচারাল ফর্মুলাটা কী হবে, মানে স্ট্রাকচারটা কীরকম দেখতে হবে? স্ট্রাকচারটা এরকম দেখতে হবে, দেখো দুখানা কার্বন অ্যাটম বলেছে, ঠিক আছে? তো দুখানা কার্বন অ্যাটমকে বসিয়ে দাও, এই একটা এই একটা। এবার এদের মধ্যে একটা ডাবল বন্ড দিয়ে দাও, কারণ বলেছে দেয়ার শুড বি অ্যাটলিস্ট ওয়ান ডাবল বন্ড। এখন দুখানাই কার্বন অ্যাটম আছে, তাই ডাবল বন্ডটা এখানেই হবে, আর তো কোথাও হতে পারে না। এর দুটো হাত খালি, এটারও দুটো হাত খালি, রাইট? এটার দুটো হাত খালি, আবার এটারও দুটো হাত খালি, তাহলে এখানে দুখানা হাইড্রোজেন হবে আর এখানেও দুখানা হাইড্রোজেন হবে, লাইক দিস, CH2 ডাবল বন্ড CH2। কেন? কারণ এই কার্বন অ্যাটমটা দুখানা হাত করেছে, একটা দুটো, তাহলে দুখানা হাত খালি রয়েছে। এই কার্বন অ্যাটমটা দুখানা হাত করেছে, এইটা, তাহলে দুখানা হাত খালি রয়েছে, তাহলে এখানেও দুখানা হাইড্রোজেন আর এখানেও দুখানা হাইড্রোজেন। তো এইভাবে তো আর আমরা দেখাই না, আমরা ওইভাবে একবারে হাইড্রোজেন লিখে দিই কাউন্ট করে। তো এখানেও দুখানা হাইড্রোজেন হচ্ছে CH2, এখানেও দুখানা হাইড্রোজেন হচ্ছে CH2, তাহলে CH2 ডাবল বন্ড CH2। দিস ইজ দ্য স্ট্রাকচার অফ, আচ্ছা, হোয়াট ইজ দ্য নেম অফ দিস কম্পাউন্ড? কী হবে? দুখানা কার্বন অ্যাটম রয়েছে, দুখানা কার্বন অ্যাটম থাকলে নামটা কী হয়? ইথ।
দুখানা কার্বন অ্যাটম থাকলে নামটা হয় হচ্ছে ইথ, প্লাস এখানে সাফিক্সটা কী হবে, ডাবল বন্ড রয়েছে, ডাবল বন্ড থাকলে কী সাফিক্স হয়, ইন, ইথ প্লাস ইন মানে নামটা কী হয়ে যাবে, ইথিন। সো দ্য নেম অফ দিস কম্পাউন্ড ইজ ইথিন। যদিও বাজারে মানে কমার্শিয়াল নাম, এটার বাজারে বাণিজ্যিক নামটা হচ্ছে ইথিলিন। তুমি দোকানে গিয়ে ইথিন বলে কেউ চিনতে পারবে না, ইউ হ্যাভ টু সে ইথিলিন। ঠিক আছে, সো দ্য কমার্শিয়াল নেম অফ দিস কম্পাউন্ড ইজ ইথিলিন। বাট যাই হোক, অ্যাকর্ডিং টু দ্য আইউপ্যাক কনভেনশন বা আইউপ্যাক রুল, দ্য নেম ইজ ইথিন, মনে রেখো। আচ্ছা, যদি এন এর ভ্যালু 3 হয়, ইফ এন ইজ ইকোয়াস টু 3, তাহলে কী হবে, তাহলে এখানটায় কম্পাউন্ডটা কী হবে, C3, এই যে এন এর ভ্যালু 3 বসিয়ে দিলাম, এখানে 3 ইন্টু 2 মানে কত হয়ে যাবে, 6, 8, 6, তাহলে C3H6। এখন সমস্যাটা আবার সেখানেই দাঁড়ালো যে আমাদের স্ট্রাকচারটা বানাতে হবে। তো স্ট্রাকচারটা কী হবে, তিনখানা কার্বন অ্যাটম রয়েছে, তো একটা, দুটো, তিনটে। নাও লুক অ্যাট দিস, কী বলেছিলাম, দেয়ার শুড বি অ্যাটলিস্ট ওয়ান ডাবল বন্ড। স্ট্রাকচারের মধ্যে একটা ডাবল বন্ড থাকলেই হয়ে যাবে। তো প্রোপিন মানে কি, সরি, এখানে অ্যালকিন বানাচ্ছি তো আমরা, তো অ্যালকিন মানে কি, ডাবল বন্ড থাকতে হবে একটা। প্রশ্নটা এটা হচ্ছে ডাবল বন্ডটা স্যার কোথায় হবে, এখানে হবে নাকি এখানে হবে নাকি দু জায়গাতেই হবে? না, দু জায়গায় দেওয়ার দরকার নেই, যে কোনো একটায় ডাবল বন্ড দাও আর বাকিগুলোতে সিঙ্গেল বন্ড দিয়ে দাও। তো ধরলাম এখানটা আমি ডাবল বন্ড দিচ্ছি আর এখানটা আমি সিঙ্গেল বন্ড দিচ্ছি। এবার আরেকটা ছেলে কি বললো যে না না না, এরম কেন করব, আমি এখানটা ডাবল বন্ড দেবো আর এখানটা সিঙ্গেল বন্ড দেবো। তো এবার লোকজন জিজ্ঞেস করছে তাহলে স্যার কোনটা ভুল কোনটা ঠিক? লক্ষ্য করে দেখো, তুমি যদি আজকে এদিক থেকে দেখো, ধরো তোমার চোখটা এদিকে রয়েছে, তুমি যদি এদিক থেকে দেখো ফ্রম দিস সাইড, ইফ দিস ইজ ইয়োর ফার্স্ট কার্বন, দিস ইজ দ্য সেকেন্ড কার্বন অ্যান্ড দিস ইজ দ্য থার্ড কার্বন, ঠিক আছে? তাহলে ডবল বন্ডটা কোন কোন দুটো কার্বন অ্যাটমের মধ্যে রয়েছে, সে ডাবল বন্ডটা ফার্স্ট কার্বন আর সেকেন্ড কার্বনের মধ্যে রয়েছে, ইয়েস। আচ্ছা, আর যদি আমি এই কম্পাউন্ডটা এদিক থেকে দেখি, তাহলে দেখতে পাবো, তাহলে এটা হবে আমার ফার্স্ট কার্বন, এটা হবে আমার সেকেন্ড কার্বন, এটা হবে আমার থার্ড কার্বন, ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড। ইন দিস কেস ডাবল বন্ডটা কোথায় রয়েছে, দ্য ডাবল বন্ড ইজ বিটুইন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড কার্বন অ্যাটম। এখানেও ডাবল বন্ডটা কোথায় রয়েছে, বিটুইন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড কার্বন অ্যাটম। তো এই কম্পাউন্ডটার ক্ষেত্রেও ফার্স্ট অ্যান্ড সেকেন্ড কার্বন অ্যাটমের মধ্যে ডাবল বন্ড, এই কম্পাউন্ডটার ক্ষেত্রেও ফার্স্ট অ্যান্ড সেকেন্ড কার্বন অ্যাটমের মধ্যে ডাবল বন্ড। তাহলে ডিফারেন্সটা কোথায়? অ্যাকচুয়ালি দের ইজ নো ডিফারেন্স, আমরা জাস্ট কম্পাউন্ডগুলোকে উল্টে লিখেছি। এই কম্পাউন্ডটা আর এই কম্পাউন্ডটা তার মানে সেম, ঠিক আছে? তো এটাও যদি লেখো তাহলে ঠিক, এটাও যদি লেখো তাহলেও ঠিক আছে, কোনো ভুল নেই। ভালো, হাইড্রোজেন ফিল করে দাও। এখানে কটা কটা হাইড্রোজেন হবে, এটা দুটো হাত করেছে, তাহলে দুখানা হাইড্রোজেন খালি আছে, তাহলে দুখানা হাত খালি আছে, তাহলে দুখানা হাইড্রোজেন হবে। এই কার্বন অ্যাটমটা যদি কথা বলি, তাহলে চারটের মধ্যে দুখানা হাত, তিনখানা হাত করেছে, একটা, দুটো, তিনটে, তাহলে একটা হাত খালি রয়েছে, ওই একটা হাতে একটা হাইড্রোজেন হবে। যদি এই কার্বন অ্যাটমটার কথা বলি, চারটের মধ্যে একটা হাত করেছে, চারটের মধ্যে একটা হাত করেছে, তিনটে হাত খালি, তাহলে তিনটে হাতে তিনটে হাইড্রোজেন। সো দ্য স্ট্রাকচার ইজ CH2 ডাবল বন্ড CH বন্ড CH3। যদি আমি এটার কথা বলি কি হবে, এখানে তিনটে হাইড্রোজেন, কেন তিনটে হাইড্রোজেন, কারণ চারটের মধ্যে একটা হাত করেছে, তিনটে হাত খালি, তাহলে তিনটে হাইড্রোজেন। এই কার্বন অ্যাটমটা চারটের মধ্যে তিনটি হাত করেছে, একটা হাত খালি, তাই একটা হাইড্রোজেন। এই কার্বন অ্যাটমটা চারটের মধ্যে দুটো হাত করেছে, দুটো হাত খালি, তাই দুটো হাইড্রোজেন। সো ইট ইজ CH3 বন্ড CH ডাবল বন্ড CH2। তো আলটিমেটলি এটা আর এটা তো সেমই, দেখো, এটা এদিক থেকে লিখেছি, এটা এদিক থেকে লিখেছি, তো কী আছে, প্রবলেম কী আছে? তাহলে স্যার যেই থেকে খুশি লিখতে পারি আমরা, হ্যাঁ জেনারেলি তাই লিখতে পারি। আচ্ছা, কটা কার্বন অ্যাটম আছে, একটা, দুটো, তিনটে, এই একই কম্পাউন্ড দুখানা, হ্যাঁ, তাই আলাদা করে আর বলছি না। তিনখানা কার্বন অ্যাটম আছে, তিনখানা কার্বন অ্যাটম মানে কি হয়, প্রোপ, প্লাস এই যে মিনিমাম একটা ডাবল বন্ড আছে, তার মানে নামটা হয়ে যাবে ইন। তাহলে প্রোপ প্লাস ইন মানে কি হয়ে যাবে, নামটা হয়ে যাবে হচ্ছে প্রোপিন। ঠিক আছে, আর আমি কি বলছিলাম, এইভাবে ফর্মুলা বসিয়ে বসিয়ে তো আমরা করবো না, আমরা ডিরেক্ট নেম থেকে স্ট্রাকচার করে নেবো বা স্ট্রাকচার থেকে নাম করে নেবো। ভালো, এবার ধরো আমাদেরকে করতে দিল বিউটিন, তো বিউটিনের স্ট্রাকচারটা কীরমভাবে হবে, মন দিয়ে শুনবে। আচ্ছা স্যার, বিউট মানে হচ্ছে চারখানা কার্বন অ্যাটম, রাইট? বাবা, এটা আবার কি? ওকে, ধরো আমাদের বিউটিনের স্ট্রাকচার রাখতে দিল, তো বিউটিনের স্ট্রাকচার কীরকম হবে? স্যার বিউটিন মানে কি, বিউটিন মানে হচ্ছে বিউট প্লাস ইন, তাই না? তো বিউট মানে হচ্ছে চারখানা কার্বন অ্যাটম, আর ইন মানে একটা ডাবল বন্ড থাকবে কোথাও। তো বললো স্যার চারখানা কার্বন অ্যাটম রাখলাম, 1 2 3 4, ডাবল বন্ডটা এখানে দিলাম, তাহলে বাকিগুলো সিঙ্গেল বন্ড হবে। আবার কেউ বললো না স্যার, ডাবল বন্ডটা আমরা মাঝখানে দেবো এইখানটায়, আর বাকিগুলো সিঙ্গেল বন্ড।
আবার কেউ বলল স্যার ডাবল বন্ডটা আমরা এই সাইডে দেবো আর বাকিগুলো সিঙ্গেল বন্ড। খুব ভালো কথা। তো এখন যদি আমি হাইড্রোজেন ফিল করে দিই তাহলে এখানে কটা হাইড্রোজেন অ্যাটম হবে? দুখানা। কেন? চারটের মধ্যে দুখানা হাত ইউজ করেছে, তাহলে দুখানা হাত পড়ে রয়েছে, তাই দুখানা হাইড্রোজেন। এই কার্বন অ্যাটমটা চারটের মধ্যে তিনটে হাত ইউজ করেছে, তাই একটা হাইড্রোজেন অ্যাটম। এই কার্বন অ্যাটমটা চারটের মধ্যে দুটো হাত করেছে, তাই দুখানা হাইড্রোজেন অ্যাটম। এই কার্বন অ্যাটমটা চারটের মধ্যে একটা হাত করেছে, তাই তিনটে হাইড্রোজেন অ্যাটম। যে কটা পড়ে রয়েছে হাত ওই কটা হাইড্রোজেন। যদি আমি এই স্ট্রাকচারটায় দেখি, চারটের মধ্যে একটা হাত ইউজ করেছে, তাই তিনখানা হাইড্রোজেন অ্যাটম হবে। এই কার্বন অ্যাটমটা চারটের মধ্যে তিনটে হাত ইউজ করেছে, তাই একটা হাইড্রোজেন অ্যাটম। এই কার্বনটাও চারটের মধ্যে তিনটে হাত ইউজ করেছে, তাই একটা হাইড্রোজেন অ্যাটম। এই কার্বনটাও চারটের মধ্যে একটা হাত ইউজ করেছে, তাই তিনটে হাত পড়ে রয়েছে, তাই তিনখানা হাইড্রোজেন অ্যাটম। ভালো। যদি আমি এই কম্পাউন্ডটার কথা বলি, চারটের মধ্যে একটা হাত ইউজ করেছে, তিনটে হাত পড়ে রয়েছে, তাই তিনটে হাইড্রোজেন অ্যাটম। যদি এই কার্বনটার কথা বলি, চারটের মধ্যে দুটো হাত ইউজ করেছে, তাই দুখানা হাত পড়ে রয়েছে, তাই দুখানা হাইড্রোজেন অ্যাটম। এই কম্পাউন্ডটা চারটের মধ্যে তিনটে হাত ইউজ করেছে, চারটের মধ্যে তিনটে হাত ইউজ করেছে, একটা হাত পড়ে রয়েছে, তাই একটা হাইড্রোজেন অ্যাটম। এই কার্বনটা চারটের মধ্যে দুটো হাত ইউজ করেছে আর দুটো হাত খালি, তাই দুখানা হাইড্রোজেন অ্যাটম। সো দ্য স্ট্রাকচার ইজ CH3 বন্ড CH2 ডাবল CH3 বন্ড CH2 বন্ড CH ডাবল বন্ড CH2। এইভাবে কিন্তু আমরা হ্যান্ড কাউন্ট করে করে হাইড্রোজেন ফিল করতেই পারি। সেখানে আমার প্রশ্নটা নয়। আমার প্রশ্ন হচ্ছে ছেলেমেয়েরা জিজ্ঞেস করবে যে স্যার এই তিনটের মধ্যে যে তিনখানা আমরা এঁকেছি, একটা ডাবল বন্ডটা এখানে রয়েছে, একটা ডাবল বন্ডটা মাঝখানে রয়েছে, একটা ডাবল বন্ডটা রাইট সাইডে রয়েছে, কোনটা ঠিক? তখন আমি বললাম এক কাজ করো, নাম্বারিং করো, এই কার্বন কম্পাউন্ডে নাম্বারিং করো। তোমাদেরকে বলি, এরপরেই তোমাদের জাস্ট এর নেক্সট ক্লাসেই তোমাদের একটা টপিক আমি করাবো যার নাম হচ্ছে আইউপ্যাক নেমিং। ঠিক আছে? আইউপ্যাক নমিনক্লেচার, মানে সেখানে কি করা হয়, যে কোনো কেমিক্যাল কম্পাউন্ডের আমরা নেমিং করতে পারি। ভালো। তো সেই রুল অনুযায়ী আমাদের কি হবে, আমাদের প্রথমে নেমিং করার আগে কার্বনের নাম্বারিং করতে হবে। কার্বনের নাম্বারিং না করলে কিন্তু আমরা কোনো একটা কম্পাউন্ডের নেম বলতে পারি না। ভালো কথা। এবার কথা হচ্ছে স্যার আমরা নাম্বারিংটা করবো কোন দিক থেকে? ধরো আমি যদি এই কার্বন অ্যাটম এই কার্বন কম্পাউন্ডটার কথা বলি, আমরা নাম্বারিংটা 8 থেকেও করতে পারি। 8 থেকে করলে এটা 1 2 3 4, চারখানা কার্বন অ্যাটম। আর যদি 8 থেকে করি তাহলে 1 2 3 4। ব্যাপারটা হচ্ছে নাম্বারিংটা করার আবার একটা রুল আছে, সেই রুলটা আমি তোমাদের শেখাবো। আপাতত ছোট্ট করে বলে রাখি, সবসময় মনে রাখবে কোনো একটা কম্পাউন্ডের মধ্যে ইউনিক বা স্পেশাল যে পার্টটা থাকে সেদিক থেকে নাম্বারিংটা আমাদের শুরু করতে হয়। তার মানে কি, ধরো এই যে কার্বন কম্পাউন্ডটা সি বন্ড সি বন্ড সি বন্ড সি, এখানে কোনো ইউনিকনেস বা কোনো স্পেশাল কিছু দেখতে পাচ্ছ? না স্যার, সবই সিঙ্গেল বন্ড। বাট যদি আমি এটা বলি, হ্যাঁ স্যার একটা স্পেশাল ব্যাপার আছে, কি বাকিগুলো সব সিঙ্গেল বন্ড কিন্তু এটা ডাবল বন্ড, তাহলে নাম্বারিংটা তখন তোমাদের এদিক থেকে করতে হবে 1 2 3 4। তাহলে সেই লজিক মাথায় খাটিয়ে বলো তো আমাকে, যে এই কম্পাউন্ডটার ক্ষেত্রে আমরা নাম্বারিংটা কোন দিক থেকে করবো? স্যার ডাবল বন্ডটা এইট থেকে আগে পাচ্ছি, তাই এইট থেকে নাম্বারিং করছি, নাম্বারিংটা এইট থেকে করছি। সো 1 2 3 অ্যান্ড 4। ঠিক আছে? আচ্ছা এই কম্পাউন্ডার, আচ্ছা যদি এই কম্পাউন্ডার কথা বলি, রাইট সাইডে ডাবল বন্ডটা রয়েছে, তাহলে এইট থেকে নাম্বারিং করছি 1 2 3 অ্যান্ড 4। ঠিক আছে? তো এই ফার্স্ট কম্পাউন্ডটা আর লাস্ট কম্পাউন্ডটার বিষয়টা কথা বলি। তোমাদেরকে যদি আমি জিজ্ঞেস করি অ্যাকর্ডিং টু ইয়োর নাম্বারিং, ডাবল বন্ডটা ফার্স্ট কম্পাউন্ডটায়, ডাবল বন্ডটা কোন কোন কার্বন অ্যাটমের মধ্যে রয়েছে? ইন দ্য ফার্স্ট কম্পাউন্ড ডাবল বন্ডটা কোন কোন কার্বন অ্যাটমের মধ্যে রয়েছে? স্যার 1 অ্যান্ড 2, তাই তো? সবসময় লোয়েস্ট নাম্বারটা বলবে। লোয়েস্ট নাম্বার মানে 1 আর 2 এর মধ্যে লোয়েস্ট নাম্বার কোনটা? 1 তো। সো দ্য পজিশন অফ দ্য ডাবল বন্ড ইজ 1। ইন দিস কম্পাউন্ড দ্য পজিশন অফ দ্য ডাবল বন্ড ইজ 1, ফার্স্ট কার্বন অ্যাটম। আচ্ছা যদি এই কম্পাউন্ডটার কথা বলি, এখানেও স্যার দ্য পজিশন অফ দ্য ডাবল বন্ড ইজ 1। 1 আর 2 এর মধ্যে আছে, তো লোয়েস্ট নাম্বারটা বলতে হবে, মানে 1। সো দ্য পজিশন অফ দ্য ডাবল বন্ড ইজ এগেন 1 ইন দিস কেস। বাট যদি আমি এই কম্পাউন্ডটার কথা বলি, নাম্বারিংটা কোন দিক থেকে করবে? যদি লেফট সাইড থেকে করো 1 2 3 4, যদি রাইট সাইড থেকে করো 1 2 3 4, যেদিক থেকেই যাও না কেন ডাবল বন্ডটা 2 আর 3 এর মধ্যে, দেখো যেদিক থেকেই নাম্বারিং করো না কেন ডাবল বন্ডটা 2 অ্যান্ড 3 এর মধ্যেই পড়ছে। সো দ্য পজিশন অফ দ্য ডাবল বন্ড ইজ ইন দিস কম্পাউন্ড দ্য পজিশন অফ দ্য ডাবল বন্ড ইজ 2। কেন বলেছে? কি লোয়েস্ট নাম্বারটাকে বলতে। 2 আর 3 এর মধ্যে লোয়েস্ট নাম্বার কোনটা? 2। সো দ্য পজিশন অফ ডাবল বন্ড ইজ 2। তো ফার্স্ট অ্যান্ড লাস্ট কম্পাউন্ডটার মধ্যে সিমিলারিটিটা কি? ফার্স্ট অ্যান্ড লাস্ট কম্পাউন্ডটায়
এই কম্পাউন্ডটা আর এই কম্পাউন্ডটা দুটোতেই ডাবল বন্ডের পজিশনটা হচ্ছে কার্বন নাম্বার 1, কিন্তু সেকেন্ড কম্পাউন্ডটায় ডাবল বন্ডের পজিশন হচ্ছে কার্বন নাম্বার 2। তার জন্য কি প্রবলেম হচ্ছে জানো? প্রবলেমটা এটাই হচ্ছে যে যখন তোমরা কোনো স্ট্রাকচার আঁকো, সেখানে ডাবল বন্ড থাকুক বা ট্রিপল বন্ড থাকুক, সিঙ্গেল বন্ডে কিছু করতে হয় না, বাট ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকলে ডাবল বন্ড ট্রিপল বন্ডের পজিশনটাকে মেনশন করতে হয়, ঠিক আছে? ডাবল বন্ড বা ট্রিপল বন্ডের পজিশনটাকে মেনশন করতে হয়। তো এখানে ডাবল বন্ডটা কত নম্বরে আছে বললাম? 1 নম্বরে। তো তো তোমাদের তাহলে লিখতে হবে 4টে কার্বন, তো তাহলে নামটা হবে বিউট, নেমিংটা বুঝে নাও, বিউট। আর ডাবল বন্ডটা কোথায় আছে? ডাবল বন্ডটা আছে 1 নম্বরে, তাই লিখতে হয় 1 in। সো দ্য নেম অফ দিস স্ট্রাকচার ইজ বিউট 1 in। এইখানে দুখানা হাইফেন দিয়ে দেবে, এই হাইফেন কেন দিতে হচ্ছে পরে বোঝাবো। আচ্ছা, যদি এই কম্পাউন্ডটার কথা বলি, এখানেও স্যার 4টে কার্বন অ্যাটম আছে, তাই বিউট। ডাবল বন্ডটা কোথায় আছে? 1 নম্বর কার্বন অ্যাটমই আছে, তাই এখানেও 1 in। আচ্ছা, ইন কেন ইউজ করছি? ইন ইউজ করছি ডাবল বন্ডের জন্য। কি বলেছি? ইন রিপ্রেজেন্ট করা, ডাবল বন্ডকে রিপ্রেজেন্ট করার জন্য ইন লিখতে হয়, তাহলে এটা হচ্ছে বিউট 1 in। এখানেও হাইফেন দিয়ে দেবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যখনই কোনো লেটারের পরে, অ্যালফাবেটের পরে যখনই কোনো নাম্বার লেখা হয়, বা কোনো নাম্বারের পর যখন অ্যালফাবেট লিখতে হয়, তখন একটা হাইফেন দিতে হয় ওদের মধ্যে। দেখো, টি একটা অ্যালফাবেট, তারপরে 1 লিখছো, তাই একটা মাঝখানে হাইফেন দিয়েছি। 1 একটা নাম্বার, তারপর একটা অ্যালফাবেট ই লিখছো, তাই একটা হাইফেন দিয়েছি, সেম ব্যাপার। হোয়াট অ্যাবাউট দিস কম্পাউন্ড? এই কম্পাউন্ডটায় এই কম্পাউন্ডটায় নামটা হবে হচ্ছে, 4খানা কার্বন অ্যাটম রয়েছে তো, বিউট, কিন্তু ডাবল বন্ডটা আছে কোথায়? আছে সেকেন্ড কার্বন অ্যাটমে, তাই নামটা হবে হচ্ছে বিউট 2 in। দ্যাটস দ্য ডিফারেন্স। এই দুটো কম্পাউন্ড হচ্ছে বিউট 1 in, বাট মাঝখানে কার্বন কম্পাউন্ডটাতে ডাবল বন্ডটা রয়েছে 2 আর 3 এর মধ্যে। সো উই উইল মেনশন দ্য লোয়েস্ট নাম্বার, মানে 2, তাই নামটা হবে বিউট 2 in। এখন কথা হচ্ছে, যখনই কোনো কম্পাউন্ডে কোনো কিছুর পজিশন 1 হয়, 1 যখনই হয়, তো 1টাকে মেনশন না করলেও চলে, 1টাকে মেনশন না করলেও চলে। তাই এই যে বিউট 1 in, এটার আরেকটা নাম আমরা এটাও লিখতে পারি, সিম্পলি বিউটিন। এই 1টাকে আমরা অমিট করে দিতে পারি, বিউট 1 inকে আমরা এটাও লিখতে পারি বিউটিন। কিন্তু কিন্তু স্যার 2 রয়েছে, বা কোথাও যদি 3 থাকে, কোথাও যদি 4 থাকে, স্যার সেগুলোকে কি আমরা অমিট করতে পারবো, বা সেগুলোকে আমরা হাইড করতে পারবো? নো, বিউট 2 inটাকে বিউট 2 inই রাখতে হবে। ইউ ক্যানট কল ইট বিউটিন। বিউটিন মিন্স বিউট 1 in। বুঝতে পারলে? বিউটিন মিন্স বিউট 1 in, এটাকে বুঝে নাও। আচ্ছা, তাহলে তার মানে আমরা এটাই বুঝতে পারলাম যে যখনই কোনো স্ট্রাকচার আমাদের আঁকতে দেবে, ওয়েদার ইট ইজ বিউটিন, পেন্টিন, হেক্সিন, সবসময় ডবল বন্ডটাকে আমরা হয় এক্সট্রিম লেফটে রাখার চেষ্টা করব, বা এক্সট্রিম রাইটে রাখার চেষ্টা করব। এইভাবেই কিন্তু ডাবল বন্ডের বা ট্রিপল বন্ডের পজিশনটা 1 হবে, আর 1 হলে মেনশন করতে হয় না, বিউট ইন, পেন্টিন, এরমভাবে। যেমন ধরো, যদি তোমাদেরকে বলি, এটা নোট করা হয়েছে তো? বুঝতে পেরেছো আশা করি। ধরো তোমাদেরকে বললাম পেন্টিনের স্ট্রাকচার, ওকে, সে পেন্টিন। তো পেন্টিন মানে কি আমাদের এখন বুঝতে হবে। স্যার পেন্টিন মানে হচ্ছে, ওরা বলতে চাইছে পেন্ট 1 in। এটা যেই তুমি বুঝে যাবে, আর কোনো প্রবলেম নেই। 5খানা কার্বন অ্যাটম দিয়ে দাও, পেন্ট মানে 5খানা কার্বন অ্যাটম। এবার কত নম্বরে ইনটা আছে বলেছে? 1 নম্বরে ইন আছে। 1 নম্বর কোনটা? যদি লেফট সাইড থেকে দেখি, তাহলে এটাই 1 নম্বর। তাহলে এখানে ডাবল বন্ডটা হবে, বাকিগুলো সব সিঙ্গেল বন্ড হবে। এখানে দুখানা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে দুখানা হাইড্রোজেন, এখানে দুখানা হাইড্রোজেন, আর এখানে 3খানা হাইড্রোজেন। সো দ্য স্ট্রাকচার ইজ পেন্টিন। এই তো এইভাবে আমরা পেন্টিন হেক্সিন আঁকতে পারবো। এবার যদি তোমাদেরকে এটা বলতো যে পেন্ট 2 in ড্র করো, পেন্ট 2 in, তখন কি হতো? স্যার 5খানা কার্বন অ্যাটম, 1 2 3 4 5, সেকেন্ড পজিশনে ইনটা হবে। তো ধরে নিচ্ছি 1 2 3 4 5, নাম্বারিং করলাম এভাবে। সেকেন্ড পজিশন মানে বিটুইন 2 and 3, এখানে ডাবল বন্ডটা হবে, বাকিগুলো সব সিঙ্গেল বন্ড হবে। এবার হাইড্রোজেন দিয়ে ফিল করে দাও। হাইড্রোজেন দিয়ে যদি ফিল করি, এখানে 3টে হাইড্রোজেন হবে, এখানে 3টে হাইড্রোজেন হবে, এখানে দুখানা হাইড্রোজেন হবে, এখানে একটা হাইড্রোজেন হবে, এখানেও একটা হাইড্রোজেন হবে। হাত গুনে দেখো মেলাতে পারছো কিনা। CH3 CH, ডাবল বন্ড CH, বন্ড CH2, বন্ড CH3। দ্যাটস দ্য স্ট্রাকচার অফ পেন্ট 2 in। এভাবে আমরা রাখতে পারবো এবারে। সো দ্যাট ওয়াজ অল অ্যাবাউট অ্যালকিন, ঠিক আছে? তো আনস্যাচুরেটেড হাইড্রোকার্বনের মধ্যে অ্যালকিনটা আমাদের হয়ে গেল। নাও লেটস টক অ্যাবাউট অ্যালকাইন। নেক্সট ওয়ান, লেটস টক অ্যাবাউট অ্যালকাইন।
অ্যালকাইন। তো অ্যালকাইনের জেনারেল ফর্মুলা কি? আচ্ছা, অ্যালকাইনের একটা জেনারেল ফর্মুলা আছে, বাই দ্য ওয়ে অ্যালকাইনকে আমরা ব্রেক করে লিখতে পারি অ্যালক প্লাস আইন। আচ্ছা, আইন কি রিপ্রেজেন্ট করে? আইন রিপ্রেজেন্টস ট্রিপল বন্ড, মনে রাখবে আইন রিপ্রেজেন্টস ট্রিপল বন্ড। ট্রিপল বন্ড, এটা একটা জেনারেল ফর্মুলা আছে, জেনারেল ফর্মুলা, সাধারণ সংকেত। কি সাধারণ সংকেত? সাধারণ সংকেতটা হচ্ছে CnH2n-2, ঠিক আছে? ডেফিনেশনটা লিখি আমরা, যে সকল হাইড্রোকার্বন যৌগে দ্য হাইড্রোকার্বন কম্পাউন্ড হুইচ কন্টেইনস the hydrocarbon compound which contains at least one triple bond, at least one triple bond is called, at least one triple bond between two carbon atoms, between two carbon atoms is called an alkyne. বাংলা লেখো, যে হাইড্রোকার্বন যৌগে কমপক্ষে একটি কার্বন কার্বন ত্রিবন্ধন বর্তমান, কার্বন কার্বন ত্রিবন্ধন উপস্থিত থাকে, তাও লিখতে পারো, কার্বন কার্বন ত্রিবন্ধন উপস্থিত থাকে, তাকে অ্যালকাইন যৌগ বলা হয়, তাকে অ্যালকাইন যৌগ বলা হয়। তার মানে কি, অ্যাটলিস্ট ওয়ান ট্রিপল বন্ড, মিনিমামলি একটা ট্রিপল বন্ড থাকতেই হবে। ওখানে ডাবল বন্ড ছিল, এখানে ট্রিপল বন্ড, ডিফারেন্স কি আছে? বাই দ্য ওয়ে, এন কি রিপ্রেজেন্ট করে? এন রিপ্রেজেন্টস দ্য নাম্বার অফ কার্বন অ্যাটমস। এখানেও দেখো ট্রিপল বন্ড থাকতে হবে মিনিমাম দুখানা কার্বন অ্যাটমের মধ্যে, তাই তো? তো যদি যদি ট্রিপল বন্ড দেখাতে হয় তাহলে আমার দুখানা কার্বন অ্যাটম তো মিনিমামলি লাগছেই। তাহলে এখানেও কিন্তু আমি একটা দিয়ে করতে পারবো না, কারণ ট্রিপল বন্ড একটা থাকতেই হবে। আর কার্বনের সঙ্গে হাইড্রোজেনের তো নিশ্চয়ই ট্রিপল বন্ড হবে না, কার্বনের সঙ্গে কার্বনেরই ট্রিপল বন্ড করতে হবে অ্যাকর্ডিং টু দিস কন্ডিশন। তার মানে মিনিমাম নাম্বার অফ কার্বন অ্যাটম শুড বি 2, 1 হতে পারবে না, 2 3 4 ডট ডট ডট, ঠিক আছে? ভালো কথা। এখন এখন আমরা যদি একটা টেবিল, ওই টেবিলটাকে যদি আবার নিয়ে আসি এখানটায়, if n is equals to 2, n এর ভ্যালু যদি 2 হয় তাহলে অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা কি হয়ে যাবে স্ট্রাকচারটা? C2H, 2 ইন্টু 2 মানে 4, 4 মাইনাস 2 মানে হয়ে যাবে 2, তাহলে C2H2। স্ট্রাকচারটা কীরকম হবে? দ্য স্ট্রাকচার উইল বি, একটা কার্বন দুটো কার্বন, ওদের মধ্যে ট্রিপল বন্ডটা রাখতে হবে, সো ট্রিপল বন্ড, কার্বন কার্বন ট্রিপল বন্ড। এটার একটা হাত খালি, এটারও একটা হাত খালি, কি বললাম? এটার একটা হাত খালি, এটারও একটা হাত খালি, তাই এখানেও একটা হাইড্রোজেন অ্যাটম আর এখানেও একটা হাইড্রোজেন অ্যাটম। হোয়াট ইজ দ্য নেম অফ দিস স্ট্রাকচার? কটা কার্বন আছে? দুখানা কার্বন অ্যাটম, দুখানা কার্বন অ্যাটম মানে ইথ, দুখানা কার্বন অ্যাটম মানে হচ্ছে ইথ, প্লাস এই যে ট্রিপল বন্ড আছে তাই জন্য হবে আইন, বিকজ আইন রিপ্রেজেন্টস ট্রিপল বন্ড। তো ইথ প্লাস আইন মানে কি হয়ে যাবে? হয়ে যাবে ইথাইন। ইথাইন বাংলায় লিখলে ইথাইন, ঠিক আছে? আর যদিও বাজারে কেউ ইথাইন বলে চেনে না, একে সবাই অ্যাসিটিলিন নামে জানে, অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন মনে রেখো, অ্যাসিটিলিন, ঠিক আছে? তো এটা তো গেল ইথাইন। এইভাবে আমরা প্রোপাইন বিউটাইন সবই বানাতে পারবো, ঠিক আছে? যদি বলি প্রোপাইন আঁকতে, প্রোপাইন, তো প্রোপাইনের স্ট্রাকচার কীরকম হবে? তিনখানা কার্বন অ্যাটম হবে। আরে এবার এদিকে দাও ট্রিপল বন্ড বা এদিকে দাও ট্রিপল বন্ড, একই তো ব্যাপার না? শিখে গেছো অলরেডি ওই প্রোপিন যখন করিয়েছি। তো এদিকে দিলাম ট্রিপল বন্ডটা, আর একটা সিঙ্গেল বন্ড হবে। এখানে একটা হাইড্রোজেন, কেন? চারটের মধ্যে তিনটে হাত ইউজ করেছে, একটা হাত পড়ে রয়েছে, তাই একটা হাইড্রোজেন। এই কার্বনটা তো চারটে হাত ইউজ করে ফেলেছে, সো নো হাইড্রোজেন। আর এই কার্বন অ্যাটমটা চারটের মধ্যে একটা হাত ইউজ করেছে, তাই বাকি রয়েছে তিনখানা হাইড্রোজেন অ্যাটম, সো ইট ইজ CH ট্রিপল বন্ড C বন্ড CH3। আচ্ছা, যদি বলি বিউটাইন, আমরা জেনে গেছি বিউটাইন মানে কি, মানে হচ্ছে বিউট হাইফেন ওয়ান হাইফেন আইন, তাই তো? বিউটিন মানে যদি বিউট ওয়ান ইন হয় তাহলে বিউটাইন মানে হচ্ছে বিউট ওয়ান আইন। তো
তো কটা কার্বন অ্যাটম হবে? বিউট মানে 4খানা, 1 2 3 4। যদি নাম্বারিং করি 1 2, আচ্ছা তোমাদের মধ্যে অনেকে আছো যারা নাম্বারিং দেখাতে লজ্জা পাও। নাম্বারিং দেখাতে লজ্জার কোনো ব্যাপার নেই, টিচাররা নাম্বারিংটা কিন্তু দেখতে চায়, মনে রাখবে 1 2 3 4। ঠিক আছে, তো 1 নম্বর পজিশনে ট্রিপল বন্ডটা রয়েছে 1 আইন, তো এখানে ট্রিপল বন্ড দিলাম, বাকিগুলো সব সিঙ্গেল বন্ড হবে। এখানে হাইড্রোজেন কটা হবে? একটা। এখানে হাইড্রোজেন কটা হবে? একটাও না, কারণ চারটে চারটে বন্ডই করে ফেলেছে। এখানে হাইড্রোজেন কটা হবে? দুটো। এখানে হাইড্রোজেন কটা হবে? তিনটে। সো দ্যাটস দ্য স্ট্রাকচার অফ বিউটাইন। তো এইভাবে কিন্তু আমরা অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন যে কোনো কম্পাউন্ডারি স্ট্রাকচার ইজিলি আঁকতে পারবো, এখানে আমাদের কেউ আটকাতে পারছে না। সো দিস ওয়াজ অল অ্যাবাউট অ্যালকেন অ্যালকিন অ্যান্ড অ্যালকাইন। স্যাচুরেটেড আনস্যাচুরেটেড পুরো কমপ্লিট আমাদের এই পার্টটা, মানে অ্যালিফেটিক হাইড্রোকার্বন কিন্তু আমরা পুরোটাই করে ফেলেছি, এখান থেকে কেউ আমাদের আটকাতে পারবে না। ক্লিয়ার? এখন এরপরে আসছে একটা নতুন জিনিস, সেটা হচ্ছে, বোঝা গেছে এই পার্টটা? মুছে দিচ্ছি তাহলে। তাহলে অ্যালকেন আমি কি বললাম? অ্যালকেন মানে হচ্ছে, প্রথমে যেটা পড়িয়েছি, অ্যালকেন মানে হচ্ছে যেখানে সব সিঙ্গেল বন্ড থাকবে। অ্যালকিন মানে কি বলেছি? অ্যালকিন মানে যেখানে মিনিমাম একটা ডাবল বন্ড থাকবে। আর অ্যালকাইন মানে আমি কি বলেছি? যেখানে মিনিমাম একটা ট্রিপল বন্ড থাকবে। ঠিক আছে, তো অ্যালকেনের স্ট্রাকচারগুলো কী কী ছিল? যেমন ধরো আমি যদি এটা বলি, একটা কার্বন অ্যাটম, একটা কার্বন হলে কী হবে? CH4, মিথেন, তাই তো? মিথেন। আচ্ছা, যদি বলি দুখানা কার্বন অ্যাটম, তো দুখানা কার্বন মানে কী হবে? সি সি, ওদের মধ্যে সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ড দেখালেও হয় না দেখালেও হয়, তাহলে এরও তিনটে হাত খালি, এরও তিনটে হাত খালি, সো ইট উইল বি CH3 CH3 CH3। তাড়াতাড়ি করে লিখতে পারবো আমরা, CH3 CH3। আচ্ছা, যদি এটার নাম কি? এটা হচ্ছে ইথেন, দুখানা কার্বন অ্যাটম তাই ইথেন। আচ্ছা, যদি এবার আমি বলি প্রোপেন, প্রোপেন মানে কি হবে? তিনখানা কার্বন অ্যাটম, কি বলেছিলাম? সাইডেরগুলো সবসময় CH3 করে হয় আর মাঝখানেগুলো CH2 করে হয়। তো তিনখানা কার্বন অ্যাটমের প্রথমেরটা CH3, মাঝখানেরটা CH2, তারপরেরটা আবার CH3। হাত গুনে দেখবে এটাই হচ্ছে প্রোপেন। ঠিক আছে, যদি বলি বিউটেন, চারখানা কার্বন অ্যাটম, সাইডেরগুলো CH3, মাঝখানেগুলো CH2 করে, দুখানা CH2 CH3, দিস ইজ বিউটেন, রাইট? দিস ইজ দ্য ওয়ে টু ড্র এনি অ্যালকেন স্ট্রাকচার। এভাবে আমরা মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন যা খুশি আঁকতে পারি, কেউ আটকাতে পারবে না আমাদেরকে। বুঝতে পেরেছো আশা করি? আচ্ছা, এখান থেকে একটা নতুন কনসেপ্ট আসলো, সেটা হচ্ছে অ্যালকিল গ্রুপ। অ্যালকিল গ্রুপ, ঠিক আছে, বাংলাতে অ্যালকিল, আবার কেউ কেউ অ্যালকাইলও বলে, ঠিক আছে, এই একই জিনিস। অ্যালকিল গ্রুপ। স্যার হোয়াট ইজ অ্যালকিল গ্রুপ? লেখো। The alkyl group is formed, the alkyl group is formed when a hydrogen atom, a hydrogen atom is removed from an alkane compound. The alkyl group is formed when a hydrogen atom is removed from an alkane. ঠিক আছে, বাংলা লিখে রাখো। একটি অ্যালকেন যৌগ থেকে একটি হাইড্রোজেন অ্যাটমকে অপসারিত করলে, একটি হাইড্রোজেন, একটি অ্যালকেন যৌগ থেকে, অ্যালকেন, হ্যাঁ সব সিঙ্গেল বন্ড, একটি অ্যালকেন যৌগ থেকে একটি হাইড্রোজেন অ্যাটমকে বা একটি হাইড্রোজেন পরমাণুকে অপসারিত করলে, অপসারিত করলে তাকে অ্যালকিল গ্রুপ বলা হয়, তাকে অ্যালকিল গ্রুপ বলা হয়। অপসারিত করলে তাকে অ্যালকিল গ্রুপ বলা হয়। ঠিক আছে, দেখো, ইট ইজ রিপ্রেজেন্টেড বাই, ইট ইজ রিপ্রেজেন্টেড বাই it is represented by bond R, it is represented by bond R। ঠিক আছে, আচ্ছা বন্ড আর কেন বলা হচ্ছে? একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বলছি। ধরো বললাম মিথেন, অ্যালকেন থেকে হাইড্রোজেন সরাতে বলেছে, তো ধরো বললাম মিথেন, ঠিক আছে। আচ্ছা, মিথেন কীরকম দেখতে হয়? চারখানা হাইড্রোজেন অ্যাটম একটা কার্বনের সঙ্গে, CH4, রাইট? এবার এখান থেকে যদি আমরা একটা হাইড্রোজেন অ্যাটমকে সাবট্রাক্ট করে দিই, বা মানে আর কি রিমুভ করে দিই, কোন হাইড্রোজেন অ্যাটমটা? ধরো এই হাইড্রোজেন অ্যাটমটাকে আমি বার করে দিলাম,
এই হাইড্রোজেন অ্যাটমটাকে ধরে নাও আমরা বার করে দিলাম, তাহলে এই কার্বনের কাছে এখন কটা হাইড্রোজেন পড়ে রয়েছে? একটা, দুটো, তিনটে। এই কার্বনটার কাছে এখন তিনটে হাইড্রোজেন পড়ে রয়েছে, একটা, দুটো, তিনটে, CH3। আর এই হাইড্রোজেনটা বেরিয়ে যাওয়ার জন্য এটা খালি হাত হয়ে গেছে না? যদি ব্রেক করে দেখাই, ইটস লাইক দিস, তিনটে হাতে তিনটে হাইড্রোজেন রয়েছে আর একটা হাত খালি। এই যে বন্ড আর লিখেছো না, এই বন্ডটা হচ্ছে এই খালি হাতটাকে রিপ্রেজেন্ট করছে। এদিকে দেওয়া বন্ডটা বা এদিকে দেওয়া একই ব্যাপার, সে কিছু যায় আসে না, কিন্তু এই বন্ডটা রিপ্রেজেন্ট করছে কার্বনের এই খালি হাতটা, যেখান থেকে আমরা হাইড্রোজেন পরমাণুটাকে সরিয়ে নিচ্ছি, সেটাকে বলা হচ্ছে সেটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে এই বন্ডটা দিয়ে, আর কিচ্ছু না। তো আমরা এটা কীভাবে লিখতে পারি? CH3 বন্ড, কার্বনের তিনটে হাইড্রোজেন পড়ে রয়েছে আর একটা হাইড্রোজেন বেরিয়ে গেছে, বেরিয়ে যাওয়ার জন্য এটা খালি হাত। মিথেন থেকে আমরা যদি অ্যালকাইল গ্রুপ বানাই একটা হাইড্রোজেন সরিয়ে, তার নামটা হবে হচ্ছে মিথাইল গ্রুপ। কি নাম হবে? মিথাইল গ্রুপ। কেন মিথাইল গ্রুপ হবে? বিকজ দ্য নেম ইজ অ্যালকিল। অ্যালকিল মানে কি? অ্যালক প্লাস YL, ঠিক আছে? এই যে YL মিথের সঙ্গে সাফিক্সটা অ্যাড হয়ে গেল, একটা কার্বন প্লাস আইল হয়ে গেল মিথাইল। বুঝতে পারলে? তাহলে মিথেন থেকে একটা হাইড্রোজেন সরিয়ে নিলে আমরা পাচ্ছি কি? মিথাইল, হুইচ ইজ CH3 বন্ড বা বন্ড CH3, হোয়াট এভার ইট ইজ। CH3 বন্ড বা বন্ড CH3 একই কথা। আচ্ছা, তাহলে যদি আমি বলি, তাহলে ইথেন থেকে একটা হাইড্রোজেন সরালে কি হবে? ভালো প্রশ্ন। ইথেন থেকে একটা হাইড্রোজেন সরালে কি হবে? দিস ইজ ইথেন, রাইট? CH3 বন্ড CH3 বন্ড CH3। এখন প্রশ্ন হচ্ছে, তুমি কোন কার্বনের হাইড্রোজেনটাকে সরাচ্ছ? কেউ বললো, স্যার এই কার্বনের একটা হাইড্রোজেনকে যদি আমি সরিয়ে দিই তাহলে কি হবে? এই কার্বনের একটা হাইড্রোজেনকে যদি তুমি সরাও, তাহলে এই কার্বনটা তো অ্যাজ ইট ইজ থেকে যাবে, CH3 বন্ড, এর কাছে তিনটের জায়গায় দুটো হাইড্রোজেন পড়ে থাকবে, আর যেহেতু একটা হাইড্রোজেন সরিয়েছো তাই একটা খালি হাত। বুঝতে পারলে? তুমি এইখান থেকে একটা হাইড্রোজেনকে সরিয়েছো, তাই CH3 বন্ড CH2 বন্ড খালি হাত। আচ্ছা, আবার কেউ বললো, না স্যার আমরা এখান থেকে একটা হাইড্রোজেনকে সরাবো। সরাও, কি আছে? ওখানটায় হয়ে যাবে CH3 জায়গায় হয়ে যাবে ওটা CH2, একটা খালি হাত, বন্ড CH3, দ্যাটস ইট। তাহলে CH3 বন্ড CH2 বন্ড বা বন্ড CH2 বন্ড CH3। লক্ষ্য করে দেখো, এই কম্পাউন্ডটা আর এই কম্পাউন্ডটা কিন্তু অ্যাকচুয়ালি সেম। কেন? এটা হচ্ছে CH3 CH2 বন্ড, এটাও CH3 CH2 বন্ড, শুধু এটা লেফট সাইড থেকে তাকালে যেরকম হচ্ছে, এখানে রাইট সাইড থেকে তাকালে সেরকম দেখতে হচ্ছে। সো আলটিমেটলি এটাকে আমরা কী বলি বলো তো? একটা আরেকটার মিরর ইমেজ, উল্টে গেছে জাস্ট, কিন্তু কম্পাউন্ডটি একই আছে। তো দুটো কম্পাউন্ডই এখানে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে ইথাইল গ্রুপ। দুটো কম্পাউন্ডই এখানে ইথাইল, ইথেন থেকে, তাই ইথাইল গ্রুপ। তো এইভাবে আমরা যদি কার্বন থেকে, মানে অ্যালকেন কম্পাউন্ড থেকে একটা করে হাইড্রোজেন সরিয়ে নিলে আমরা যেটা পাই, দ্যাট ইজ কল্ড অ্যালকিল বা অ্যালকাইল, একই কথা, নো ডিফারেন্স। আচ্ছা, কিছু বেড়ে পাকা ছেলে মেয়ে আছে যারা কি করে, মানে আমরাও করবো, এতে কোনো অসুবিধা নেই, এই CH3 CH2 বন্ড কিন্তু কদিন পর থেকে করবো, এখন থেকে নয়। এই CH3 CH2 বন্ড এটাকে না একবারে গুটিয়ে লেখে, যেটাকে আমরা কনডেন্সড বলি, কনডেন্সড ফর্মুলা। কটা কার্বন অ্যাটম? দুখানা। তো লেখে C2। কটা হাইড্রোজেন? তিনটে, দুটো মানে পাঁচটা, তাহলে H5। তো C2H5। ইথাইলকে এইভাবে না লিখে এভাবে লেখে C2H5। বাট আই উইল সাজেস্ট তোমরা কেউ এখন এইভাবে লিখবে না, তোমরা সবাই এইভাবে ব্রেক করে লিখবে CH3 CH2। আমরা যখন মোটামুটি এক্সপার্ট হয়ে যাব, আমি বলে দেবো কখন করতে হবে, তখন এইভাবে লিখো C2H5 বন্ড বা বন্ড C2H5, একই জিনিস। এখন থেকে এভাবে লিখো না, এখন এইভাবে কদিন লেখো, পরে আমরা এভাবে লিখবো, ঠিক আছে? কোনো অসুবিধা নেই এতে। গট ইট? আচ্ছা, তাহলে আমরা আজকে কী কী পড়লাম? অ্যালকিন পড়লাম, অ্যালকাইন পড়লাম, ঠিক আছে? আর একটা নতুন গ্রুপ পড়লাম, তার নাম হচ্ছে অ্যালকিল গ্রুপ। ঠিক আছে? তো বেসিকটা আমাদের মোটামুটি ভালোই ক্লিয়ার হলো। এবার ওই দিকটা যে পার্টটা রয়েছে, ওই ক্লোজ চেন হাইড্রোকার্বনের পার্টটা, ওটা তোমাদের নেক্সট দিন আমি করাবো, ঠিক আছে? তার আগে বলে রাখি, এই যে অ্যালকিল গ্রুপ, এই অ্যালকিল গ্রুপের আবার ক্লাসিফিকেশান আছে। এই অ্যালকিল গ্রুপের ক্লাসিফিকেশানটা আমি তোমাদেরকে নেক্সট দিন করাবো, ঠিক আছে? এত অবধি আজকের মধ্যে তোমরা করে রাখবে, তোমাদের নেক্সট ভিডিও আমি কালকেই দেবো, কোনো অসুবিধা নেই। কালকে সকাল 10টা অবধি এটা অ্যাভেলেবেল থাকবে, তারপরে কিন্তু আমি রিমুভ করে দেবো। কালকে সকাল 10টা, মনে রেখো,
কাল সকাল 10টার মধ্যে তোমরা দেখে নেবে, এনাফ টাইম, এনাফ টাইম। মাত্র 50 মিনিটের ক্লাস, দেখাই যায়, এতে কোনো অসুবিধা নেই। আর যদি কেউ না দেখতে পারো, এইটুকু 1 ঘন্টারও ক্লাস নয় এটা, তাহলে কিছু বলার নেই আমার। অ্যাটলিস্ট আমি 10টার মধ্যে রিমুভ করবো, এটুকু আমি জানি। দেখে নাও, এটা রিভাইজড ক্লাস রয়েছে, আর 2টো ক্লাস মতো আমাদের রিভিশন চলবে, তারপর আমরা নতুন টপিকে ঢুকেই যাব, কোনো অসুবিধা নেই। ভালো করে দেখে নিও এটা। আর কারো কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞেস করে নেবে। কালকে আমি তোমাদের ক্লাসিফিকেশন অফ অ্যালকিল গ্রুপ থেকে কন্টিনিউ করব, ঠিক আছে? কালকের টপিক হচ্ছে ক্লাসিফিকেশন অফ অ্যালকিল গ্রুপ, ক্লাসিফিকেশন অফ অ্যালকিল গ্রুপ, এটা কালকের ক্লাস, এখান থেকে আমরা পড়বো। তাহলে অ্যালকিল মানে আমি কি বলেছি? অ্যালকিলকে, বাই দ্য ওয়ে, আমি কিন্তু বারবার জিজ্ঞেস করবো যে অ্যালকিল গ্রুপকে কী দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তোমাদের ক্লাস যখন হবে, লাইভ ক্লাস, তখন আমি জিজ্ঞেস করবো যে অ্যালকিল গ্রুপকে কী দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। অ্যালকিল গ্রুপকে বন্ড আর দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, প্রত্যেকে এটা বলবে, ঠিক আছে? আর কি করে অ্যালকিল গ্রুপ পাওয়া যায়, আমি 2-3টেই প্রশ্ন জিজ্ঞেস করি। অ্যালকিল গ্রুপকে কী করে পাওয়া যায়? অ্যালকেন থেকে একটা হাইড্রোজেনকে সরিয়ে নিয়ে, অ্যালকেন থেকে, এটা লিখে রাখবে, অ্যালকেন থেকে একটা হাইড্রোজেনকে রিমুভ করলে আমরা পাই হচ্ছে অ্যালকিল গ্রুপ। অবশ্যই এটা লিখে রাখবে, ঠিক আছে? চলো, ক্লাস শেষ।